হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অংশ অর্থাৎ প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ক্লাস করব। তো ধামাকা এমসিকিউ ক্লাস হবে। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আর কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে একটু কমেন্টে জানিয়ে দাও। আর অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের নিকট, যাদের দ্বারা তুমি উপকৃত হয়েছো কোনো না কোনো এক সময়, আবার তোমার দ্বারাও তারা উপকৃত হবে। সবাই দ্রুত একটু জয়েন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও। সবাই দ্রুত একটু জয়েন করে দাও, আমি কিছু শেয়ার করে দিই। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। আর তোমরা কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো একটু দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো একটু দ্রুত জানিয়ে দাও। আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসটা শুরু করব। পলে একটা বলছে, আমি বগুড়া থেকে মশিউর রহমান। কেমন আছো মশিউর? তাসনিম লামিয়া, আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো লামিয়া? সবাই একটু দ্রুত জয়েন হও। রাত 10টা বাজে, আমরা প্রায় 2 ঘন্টার মতো ক্লাস করব। হয়তো অনেকে কম্বলের নিচে লেপের নিচে মাথা দিয়ে শুয়ে আছে। তো শুধুমাত্র শুয়ে থাকলে হবে না, পরিশ্রমটম করতে হবে। আমরা টিচার হয়ে যদি এই টাইমে ক্লাস নিতে পারি, তুমি একটা স্টুডেন্ট হয়ে কেন এই সময় ক্লাস করতে পারবে না? এটা হচ্ছে বড় বিষয়। পলে একটা বলছে নোয়াখালী থেকে, বাপরে বিশাল দৌড়, রাজশাহী থেকে অনেক দৌড়। সোহানা আক্তার, কেমন আছেন? ভালো আছি। সোহানা, কেমন আছো? তাসনিম লামিয়া, ভাই আমি বগুড়া থেকে। বগুড়ার 2জন অলরেডি হয়ে গেছে না? আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়। আমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করিনি, ক্লাসটা একটু শেয়ার করে উপকৃত করি অন্য কাউকে। আচ্ছা, কিন্তু আমরা সমাজবিজ্ঞান একটা ধামাকা ক্লাস করবো। হ্যাঁ, সো আমরা কিন্তু লাইভ ক্লাসটা শুরু করব। তোমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। ভাই সাউন্ড কেমন হচ্ছে একবার করে? ঠিক আছে, এখন ক্লিয়ার আছে? এখন কি ক্লিয়ার আছে? দিয়া আসলাম, আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম দিয়া, কেমন আছো দিয়া তুমি? ঠাকুরগাঁও থেকে মিম ইসলাম। ঠাকুরগাঁও কত ডিগ্রি তাপমাত্রা এখন? সোহান আক্তার চাঁদপুর থেকে। সুবর্ণা সিকদার, আসসালামু আলাইকুম আসসালাম, কেমন আছো সুবর্ণা? আমি ভালো আছি। রুনা আক্তার খাগড়াছড়ি থেকে। দেখছো, আমরা 64 জেলায় একসাথে ক্লাস করতেছি, 64 জেলা থেকে আমরা কিন্তু একসাথে ক্লাস করছি। আর আমি বলে রাখি, আমি কিন্তু রাজশাহী থেকে। হ্যাঁ, আর রাজশাহীর তাপমাত্রা গতকালকে প্রায় 7 ডিগ্রি 8 ডিগ্রিতে নামছিল। আমি পটুয়াখালী থেকে। শিমু আক্তার, পটুয়াখালী রাখাইনদের বসবাস না? পটুয়াখালী জলকেলি রাখাইনদের। শাইনুর আর রাফি নিজের রুম থেকে। মানুষের রুমে গেলে শীতকালে মারবে। হ্যাঁ, কারণ কম্বলের ভাগ তো কেউ দিবে না, মানুষের রুমে যাওয়া যাবে না। আরিফা ইসলাম সুমনা রংপুর থেকে। ভাইয়া পার্শ্ববর্তী, সমস্যা নাই। রাজশাহী রংপুর যদিও প্রায় অনেক দূরের রাস্তা, উত্তরবঙ্গ বলে কথা। ঢাকা থেকে সুবর্ণা। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। রাফা ইসলাম, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে ক্লাস করতেছি। ঠিক আছে, সবাই দ্রুত একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিই। হ্যাঁ, রিয়ান আহমেদ, আসসালামু আলাইকুম আসসালাম। রিয়ান, কেমন আছো রিয়ান? রিয়ান আহমেদ চট্টগ্রাম থেকে। একটু সাদা সাদা হয়ে নাই? বুঝলাম না, আমি তাই দেখছি। তাহলে চলো আমরা এমসিকিউ ক্লাসটা শুরু করে দিই, আর দেরি না করি। হ্যাঁ, প্রথম এমসিকিউ আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। হ্যাঁ, আমরা একটু বলো। আমরা কি লেখা দেখতে পাচ্ছি?
লেখা কি দেখতে পাচ্ছি আমরা? এটা না লেখা কি দেখতে পাচ্ছি? লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? ভাইয়া শীত কেমন? ভাই 2টা গায়ে দিয়ে আছি, হ্যাঁ শীত অনেক বেশি পড়েছে শীত। লেখা কি বোঝা যাচ্ছে? প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, লেখা কি বোঝা যাচ্ছে? দ্রুত রেসপন্স করি আমরা, হ্যাঁ। আকবরনামা গ্রন্থের লেখক কে? আচ্ছা, যেহেতু উত্তর দেয়া আছে আমরা একটু ব্যাখ্যা করি যে আকবরনামা গ্রন্থের লেখক কে। আকবরনামা গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। আচ্ছা, এই আবুল ফজল এই সম্পর্কে কিন্তু আমরা এখানে ব্যাখ্যা দিয়ে দিছি, তো যদিও ব্যাখ্যাগুলো উঠাইনি, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখানে একটু মজার বিষয় যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে, হ্যাঁ। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হচ্ছে একে নাজমুল করিম। কি বললাম বলো তো? একে নাজমুল করিম বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কে? আচ্ছা, এখন আমি যদি বলি সমাজবিজ্ঞানের জনক কে, তাহলে উত্তর হবে কি অগাস্ট কোত। তিনি ছিলেন ফ্রান্সের অধিবাসী বা নাগরিক বলতে পারি, হ্যাঁ। তাহলে একে নাজমুল করিমের কিন্তু 3টা গ্রন্থ আছে। তার মানে প্রথম গ্রন্থটা কিন্তু চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, তার এটা প্রথম গ্রন্থ, ঠিক আছে। এই তার রচিত গ্রন্থের মধ্যে এটা কিন্তু তার প্রথম গ্রন্থ। এই 1958 সালে, মানে তিনি আগে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ছিলেন। পরবর্তীতে 1957-58 শিক্ষাবর্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রথম সূচনা হলো মানে বাংলাদেশে, তখন কিন্তু তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছেড়ে আসে তো এই সমাজবিজ্ঞানে যোগদান করলেন। এই সমাজবিজ্ঞানে যখন যোগদান করেন তখন এই যে পিয়ারি বেসাইন তোমরা দেখতে পাচ্ছ, পিয়ারি বেসাইন, এই পিয়ারি বেসাইন কিন্তু কি হয়েছিল, তাকে কি করা হয় বলতো, প্রথম চেয়ারম্যান নিযুক্ত করা হয় পিয়ারি বেসাইনকে, হ্যাঁ। নিযুক্ত করার পর অধ্যাপক নাজমুল করিম আস্তে 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 পরবর্তীতে কিন্তু তিনি প্রথম মানে বাংলাদেশিদের মধ্যে তিনি প্রথম এই সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হন। বোঝা গেছে আমার কথা? তিনি 3টা গ্রন্থ রচনা করেছেন, চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, ডাইনামিক চেঞ্জ, এরপর হচ্ছে সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থ তিনি কিন্তু রচনা করেন। তো 57-58 শিক্ষাবর্ষের পর বাংলাদেশের সমাজবিজ্ঞান চালুতে তার অবদান সবচেয়ে বেশি। পিয়াস ভাই, বোর্ড কি হ্যাং দিছে নাকি দেখেন তো, কাজ করে না কেন? হ্যাঁ আচ্ছা না না, ঠান্ডাতেই তো হ্যাং হয়ে গেল নাকি বাবা? শীতে হ্যাং হয়ে গেছে, মানুষ হ্যাং হচ্ছে। আসলে গো বোর্ড গরম হয়ে যাচ্ছে, বোর্ড ঠান্ডা হয়ে গেছে। এসছে তো না, বেশি ঠান্ডার জন্য না কিসে? আল্লাহ জানে কি বুঝতাম না। তাহিমা বলছে দেরি হয়ে গেল। না না, দেরি হয়নি, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে আমরা 2-এর হচ্ছে কি 2-এর খ, হ্যাঁ। এরপরে এই যে সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থটি রচয়িতা কে, এটা কিন্তু আর বলার দরকার নাই, এটা আমরা অলরেডি বলে ফেলছি। এই যে তার কিন্তু গ্রন্থগুলো আমরা দেখে ফেলছি অলরেডি। তার প্রথম গ্রন্থ ছিল কি ডাইনামিক চেঞ্জ অফ চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। তার দ্বিতীয় গ্রন্থ হচ্ছে সমাজবিজ্ঞান সমীক্ষণ, এটা হচ্ছে 3য় গ্রন্থ তিনি লেখেন, তবে প্রকাশ হয়েছে আগে। তো দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি, এটা তার হচ্ছে গ্রন্থ একটা। তো সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থটি তিনি প্রথম হচ্ছে ইউজ করেন, মানে সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থে তিনি প্রথম ওই সমাজবিজ্ঞান বা সমাজবিজ্ঞানকে সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা হিসাবে তিনি আখ্যায়িত করেন। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি।
এরপরে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ কি কি আমরা একটু দেখি যে উপযুক্ত কারণ কি। বাংলাদেশের সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে জানা যায়, ঠিক আছে, এটা ঠিক। বাংলাদেশের পরিবার, বিবাহ এবং সামাজিক সম্পর্ক জানা যায়। বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য না, অতীত ইতিহাস জানার জন্য তোমাকে ইতিহাস পাঠ করতে হবে, ঠিক আছে। এরপর বাংলাদেশের দারিদ্র দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়ক, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে না। সমাজবিজ্ঞান কাউকে অর্থনৈতিকভাবে মানে টাকা পয়সা দিয়ে লেনদেন করে উন্নয়ন করে না, এই সামাজিক দিক থেকে উন্নয়ন করে, তার মানে ক নাম্বার উত্তর হবে। বোঝা গেছে? এরপর এই যে আমরা কিন্তু সমাজবিজ্ঞান সম্পর্কে জানার জন্য কি কি দরকার, সমাজবিজ্ঞান কেন প্রয়োজন, এটা কিন্তু আমরা দেখতে পারি যে সমাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়, সামাজিক শ্রেণী স্বরূপ বিশ্লেষণ করা যায়, তারপরে আদর্শ সমাজ গঠন সম্পর্কে জানা যায়, তারপর হচ্ছে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা যায়, তারপরে সামাজিক সমস্যার স্বরূপ সম্পর্কে জানা যায়, মানে সমস্যা সম্পর্কে জানা যায়, মানুষের সমাজ কাঠামো সম্পর্কে জানা যায়, সামাজিক পরিবর্তন সম্পর্কে জানা যায় এবং ব্যক্তির মানসিক উৎকর্ষ সাধন করে এই সমাজবিজ্ঞান। তো এইগুলো কিন্তু সমাজবিজ্ঞানের পড়লে আমরা মানে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনটা কি বা সমাজবিজ্ঞান পড়ে আমরা কি লাভ করতে পারি, তো এগুলো কিন্তু আমরা লাভ করতে পারি। এক কথায় তোমরা পড়ে নেবে এটা, হ্যাঁ। এরপর অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? অর্থশাস্ত্র লেখক হচ্ছে কি কৌটিল্য, ঠিক আছে। এই যে আমরা জানি ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। কত হাজার বছর পুরনো? 2000 বছর পুরনো। এই যে মধ্যযুগের মানে সম্রাট আকবরের বা মধ্যযুগের আমরা বলতে পারি যে মধ্যযুগের কূটনীতিবিদ কৌটিল্য হচ্ছে অর্থশাস্ত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তিনি এই গ্রন্থটা এবং গুপ্তযুগের একটা গ্রন্থ সেটা হচ্ছে কামসূত্র। এই দুটো কিন্তু সমাজবিজ্ঞানের প্রথম দিকে মানে গ্রন্থ রচিত হয়, যেটা দ্বারা সমাজ সম্পর্কে ধারণা লাভ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র এবং একটা গুপ্তযুগের হচ্ছে কামসূত্র, এই দুটা গ্রন্থ। এই যে অর্থশাস্ত্র গ্রন্থ, এই গ্রন্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবার হচ্ছে ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাস কত বছর পুরনো, এটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি যে 2000 বছরের পুরনো। এরপর বলছে দেখো, বাংলাদেশকে সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের স্বর্গস্বরূপ বলে মন্তব্য করেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে আমরা জানি যে নৃবিজ্ঞানী ক্লদ লেভি-স্ট্রস যখন বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা করার জন্য ইউনেস্কো থেকে মানে একদল টিম নিয়ে এসেছিল, ইউনেস্কোর বিশেষজ্ঞ মিশনে সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের জন্য, তখন তিনি এই যে মানে জাতিগোষ্ঠী যেগুলো দেখছিলেন, ঠিক আছে, এই যে সমাজবিজ্ঞানের একটা নতুন বিভাগ খুলে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞান শিক্ষা ব্যবস্থা করে, তারা বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান পঠন পাঠনের সম্ভবত যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম কাকে বলা হয় ভাই? পার্বত্য চট্টগ্রামকে তিনটা জেলাকে পার্বত্য চট্টগ্রাম বলা হয়। অলরেডি একজন খাগড়াছড়ি একজন বলছিল যে খাগড়াছড়ি থেকে দেখছি। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে তিনটা জেলা, একটা হচ্ছে বান্দরবন, একটা খাগড়াছড়ি, একটা হচ্ছে রাঙ্গামাটি। তোমরা শর্টকাটে মনে রাখবে খাবার পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে। কেমন? খাতে খাগড়াছড়ি, বতে বান্দরবন, আর হচ্ছে রতে রাঙ্গামাটি। খাবার থেকে আমরা তিনটা জেলার নাম মনে রাখলাম। বোঝা গেছে? এই ক্লদ লেভি-স্ট্রস কিন্তু এই মানে জাতিগোষ্ঠীর মানে বিভিন্ন উপজাতি বা আমরা নৃগোষ্ঠী বলতে পারি, যেমন চাকমা, এগুলো চিন্তা ভাবনা দেখে তিনি এখানে বাংলাদেশকে সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের স্বর্গস্বরূপ বলে আখ্যায়িত করেছিলেন। বোঝা গেছে? এরপর হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা? জাতিসংঘের একটা সংস্থা আছে, সেই সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো, যিনি শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। তাহলে ইউনেস্কো কি নিয়ে কাজ করে? ইউনেস্কো এই প্রথম অধ্যায়ে উত্তর দেওয়া আছে, পরবর্তী অধ্যায়গুলো উত্তর দেওয়া নাই, সমস্যা নাই, হ্যাঁ, খালি প্রথম পত্রের উত্তর দেওয়া আছে। তাহলে দেখো ইউনেস্কো কি নিয়ে কাজ করে? ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে, যেমন কোনো হেরিটেজ স্থান, শিক্ষা, বিজ্ঞান এগুলো নিয়ে কাজ করে হচ্ছে ইউনেস্কো। এরপর বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার সাথে সরাসরি কোন নামটি? তাহলে বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যে নাম সেটা হচ্ছে ক্লদ লেভি-স্ট্রস, যিনি এই ইউনেস্কোর একটা টিম নিয়ে বাংলাদেশে আসছিলেন। সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা কাদের দ্বারা সূচিত হয়েছিল? সে আগের আমল থেকে, অর্থাৎ প্রাচীন গ্রিক আমল থেকে, প্লেটো এবং অ্যারিস্টটলের মাধ্যমে কিন্তু সামাজিক এই যে চিন্তাভাবনা শুরু হয়।
এরপর অধ্যাপক একে নাজমুল করিমের প্রথম এবং বিখ্যাত গ্রন্থ কোনটি? আমরা জানি অধ্যাপক নাজমুল করিমের 3টা গ্রন্থ ছিল। প্রথম গ্রন্থটা হচ্ছে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, ঠিক আছে, প্রথম গ্রন্থ এটা। তারপর বলছে কি ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি এবং সমাজবিজ্ঞান সমীক্ষণ, বোঝা গেছে আমার কথা? তার প্রথম গ্রন্থ হচ্ছে এটা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্বে সমাজবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল? দেখেন, সমাজবিজ্ঞান প্রথমে অন্তর্ভুক্ত হয় দর্শন বিভাগের মাধ্যমে, অর্থাৎ দর্শন বিভাগে সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মানে সমাজবিজ্ঞান চালু হয় 1957-58 শিক্ষাবর্ষে, তার আগে এই কোর্সটা পড়ানো হতো রাষ্ট্রবিজ্ঞান একটা কোর্স হিসাবে, ঠিক আছে, তাই এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এরপর কত সালে অধ্যাপক নাজমুল করিম সমাজবিজ্ঞানের দায়িত্ব গ্রহণ করেন? 1958 সালে দায়িত্ব গ্রহণ করেন সমাজবিজ্ঞানের। এর বলছে সমাজে মানুষের সামগ্রিক জীবন প্রণালী আলোচনা করে কোন বিষয়টি? এটা আমরা জানি সমাজবিজ্ঞান। এর বলছে সুনীল যে বিশ্ববিদ্যালয় উদ্দীপকটা দেয়নি না, যে সুনীল যে বিশ্ববিদ্যালয় পড়েছে সেখানে 1992 সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। তাহলে সুনীল যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেখানে 1992 সালে সমাজবিজ্ঞান চালু হয়। সুনীল কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে বলেন তো? তাহলে দেখেন সমাজবিজ্ঞান কিন্তু আস্তে আস্তে চালু হয়। প্রথমে চালু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথম চালু হয় কোথায়? ঢাকা, তারপর রাজশাহী, এইভাবে। তাহলে প্রথম চালু হয়েছে কোথায়? ঢাকাতে। 1957-58, তারপর রাজশাহীতে কত সালে? রাজশাহীতে প্রায় 1969 সালের দিকে, এবং চট্টগ্রামে চালু হয়েছে। তাহলে দেখেন 1992 সালে চালু হয়েছে সিলেটে, যে ঠিক আছে, যেখানকার দায়িত্ব ছিলেন হচ্ছে অধ্যাপক বজলুল মবিন চৌধুরী। আচ্ছা, এরপর দেখেন 2002 সালে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় চালু হয়। ডিসিপ্লিন মানে ওখানে মনে রাখবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সব ডিসিপ্লিন, আর আর যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ বলা হয়, যেমন সমাজবিজ্ঞান বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, কিন্তু খুলনাতে বলা হয় ডিসিপ্লিন, যেমন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, ঠিক আছে, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিসিপ্লিন, ডিসিপ্লিন বলা হয় ওখানে। তাহলে দেখো, তো 2002 সালে খুলনাতে, এবং 1970 সালে চট্টগ্রামে, এবং 1964 সালে 24 আগস্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাধ্যমে সমাজবিজ্ঞান চালু হয় রাজশাহীতে। আচ্ছা, এরপর বলছে সামাজিক বিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। কেন মূল্যবোধ নিরপেক্ষ বলা হয়? কারণ অন্যান্য বিষয়ের তুলনায় এখানে প্রায়োগিক গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রায়োগিক মানে প্রায়োগিক দিক আছে, ঠিক আছে। মানুষ স্বভাবত সামাজিক জীব, আমরা জানি এটা, যে মানুষ স্বভাবত সামাজিক জীব, যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। এই কথাটি বলছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, বুঝতে পারছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা অগ্রগতি কে? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা করছে হচ্ছে একে নাজমুল করিম, যাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে সমাজতত্ত্ব নামে একটা আলাদা বিভাগ চালু হয়? সেটা হচ্ছে 1970 সালে। ব্যাখ্যা কিন্তু আমি দিয়ে দিয়েছি, শুধুমাত্র আমি বলি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, হ্যাঁ, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমি মানে প্রথম অধ্যায়টা দিয়ে রাখছি, কারণ এই অধ্যায়টা অনেকবার পড়াইছি বিধায় এই অধ্যায়ের উত্তর দেওয়া আছে। এরপরের অধ্যায়গুলো উত্তর দেওয়া নয়, তোমাদের উত্তর করতে হবে। এরপর বলছে প্রথমে স্নাতক কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়? সেটা হচ্ছে 1957 সালে হবে। অগাস্ট কোট কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন? এটা আমরা জানি, যে আমরা জানি ফ্রান্সের নাগরিক বা দেশের ফ্রান্সের, এটা হচ্ছে অগাস্ট কোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রথম অধ্যক্ষ ছিলেন হচ্ছে ফজলুর রশিদ খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের ছাত্র ছিলেন, ঠিক আছে। এই ফজলুর রশিদ খান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র ছিলেন। এরপর হচ্ছে পজিটিভ ফিলোসফি গ্রন্থটির কোন খণ্ডে সোশ্যোলজি শব্দটির উৎপত্তি হয়? দেখেন, এই যে পজিটিভ ফিলোসফি, এই গ্রন্থটা হচ্ছে অগাস্ট কোতের। পজিটিভ ফিলোসফি এই গ্রন্থটা হচ্ছে কার? অগাস্ট কোত, ঠিক আছে। পজিটিভ ফিলোসফি এই গ্রন্থটি কার লেখা? অগাস্ট কোতের লেখা। এই গ্রন্থে সোশ্যোলজি শব্দটির উৎপত্তি হচ্ছে 6ষ্ঠ খণ্ডে তিনি সোশ্যোলজি শব্দটির উৎপত্তি করেন। ব্যক্তিত্ব গঠন এবং বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখছে হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, যিনি অস্ট্রিয়ান নাগরিক ছিলেন, যিনি মনসমীক্ষণ নিয়ে কাজ করেছেন। তার 3টা বিখ্যাত গ্রন্থ আছে, একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ঠিক আছে, মানে স্বপ্নের ব্যাখ্যা, আর একটা থিওরি অফ সেক্সুয়ালিটি, আর একটা গ্রন্থের নাম বর্তমানে আমার মনে নাই। এরপর হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগ কত সালে স্বতন্ত্র বিভাগের মর্যাদা পায়? সেটাও কিন্তু 1957-58, বোঝা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর পেরি বেসাইন। তাকে প্রথম অধ্যক্ষ করা হয় ডক্টর পেরি বেসাইনকে। এবার বলছে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু কি? সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে দেখেন, আমরা অলরেডি একবার এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি। ব্যক্তি গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠানে এবং প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক নিয়ে, সমাজের শ্রেণীবিন্যাস, শ্রেণীগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সমাজের কল্যাণ এবং কৃষি উন্নয়ন। না, সমাজের কল্যাণ এবং কৃষি উন্নয়নে কাজ করে না। যদি খালি কল্যাণ থাকতো তাহলে কিন্তু এটা হইতো। সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন সামাজিক সমস্যা দূর করতে, সমাজ সংস্কার করতে, সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে। 3টাই সঠিক।
এরপর সমাজবিজ্ঞান আলোচ্য বিষয় কি? সমাজ কাঠামো, পারস্পরিক সম্পর্ক। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন মানুষ আত্মসচেতন হয়ে গড়ে ওঠে, শ্রেণী সচেতন সদস্য হয়ে গড়ে ওঠে এবং উজ্জ্বল জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয় না। তার মানে এটা উত্তর হচ্ছে ক। এরপর আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই, এই অধ্যায়ের এমসিকিউ অলরেডি অনেকগুলো পড়ে ফেলছি, আমরা এখান থেকে আর দরকার নাই। আচ্ছা এখানে আসি। হ্যাঁ, বোর্ড পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। দেখো, কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? দেখেন, কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এখানে 16 নাম্বার অ্যান্সার করেন। হ্যাঁ, নাম্বার কিন্তু উল্টো পাল্টা হতে পারে, আমি যে নাম্বার দিয়ে আসে ওই নাম্বারটা একটু করেন, কারণ টাইপাররা ওই রকমভাবে করতে পারেন, এখন পর্যন্ত সময় পায়নি। একটু খেয়াল করেন, 16 নম্বর উত্তর করেন, কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন যেটা ছিলেন কি, দার্শনিক ছিলেন একজন, ঠিক আছে। এই দার্শনিক প্রথম কালচার শব্দটি ব্যবহার করছেন। এই কালচার শব্দটি আসছে কোথা থেকে? দেখেন, কালচার শব্দটি উৎপত্তি হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে বলেন তো ভাইয়া? একটা ল্যাটিন শব্দ থেকে। হ্যাঁ, দেখেন, ল্যাটিন শব্দ থেকে আসছে। এই ল্যাটিন শব্দ কলেরি থেকে আসছে, যার অর্থ হচ্ছে কর্ষণ করা বা চাষ করা। কর্ষণ করা বা চাষ করা। সুতরাং সংস্কৃতি হলো কর্ষণ বা চাষের মাধ্যমে, চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয়। তার মানে সংস্কৃতি হচ্ছে চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয়। তাহলে চর্চার মাধ্যমে প্রাপ্ত বিষয় হচ্ছে কি বলেন তো? সংস্কৃতি। যে সংস্কৃতি শব্দটি আসছে কোন শব্দ থেকে বলেন তো? ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে। বুঝা গেছে আমার কথা? ল্যাটিন শব্দ থেকে আসছে সংস্কৃতি শব্দটা। এরপর দেখেন, এরপর কি বলছে দেখেন, সংস্কৃতি প্রধান প্রকরণ কয়টি? দেখেন, সংস্কৃতি প্রধান প্রকরণ, সংস্কৃতি প্রধান প্রকরণ কয়টি? নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? দেখেন, 17-18 নম্বর অ্যান্সার করেন। 17-18 নম্বর অ্যান্সার করেন। 17-18 নম্বর অ্যান্সার করেন দেখি। 17-18 নম্বরে অ্যান্সার করেন। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, সংস্কৃতির প্রধান প্রকরণ কয়টি এবং নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ। আমি সহজ টেকনিক দিয়ে এখান থেকে যে কিভাবে মনে রাখবেন কোনটা বস্তুগত সংস্কৃতি এবং কোনটা অবস্তুগত সংস্কৃতি। একজন উত্তর করছে রাফা ইসলাম ক্লিয়ার লেখছে, মায়া সুলতান লেখছে ল্যাটিন। সাবিয়া জান্নাত বলছে সূত্রের ক। আচ্ছা, রাফা ইসলাম বলছে সূত্রের ক। তাসলিমা লিমা সবাই বলছে সূত্রের ক। আচ্ছা দেখি তাহলে, সংস্কৃতির প্রধান প্রকরণ হচ্ছে দুইটি, ঠিক আছে। সংস্কৃতির প্রধান প্রকরণ করতে দুইটি। এবার আসেন 18 নম্বর উত্তর করেন। 18 নম্বর উত্তর করেন যে নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ। দেখেন, এই যে আমরা স্মার্টফোন দেখতেছি, যাত্রাপালা, কবিতা, জাতীয় সঙ্গীত, স্মার্টফোন। আচ্ছা এখন বলি যাত্রাপালা, আপনার মনে হতে পারে আপাতদৃষ্ট ভাই যাত্রাপালা তো দেখা যায়। আচ্ছা, যাত্রাপালা দেখা যায় না, করার একটা বিষয়, ঠিক আছে। তাহলে দেখেন, এখন বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি একটু বুঝেন। দেখেন, মনে রাখবেন, বস্তুগত সংস্কৃতি মানে হচ্ছে, বস্তুগত সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি হচ্ছে আপনার যেটা দেখা যাবে, দৃশ্যমান, ঠিক আছে। যেটা কি হবে বলেন তো? দৃশ্যমান। বস্তুগত সংস্কৃতি হচ্ছে কি বলেন তো? দৃশ্যমান। বুঝতে পারছেন? আর অবস্তুগত হচ্ছে মানে কি? অদৃশ্যমান। এটা শর্টকাট টেকনিক, মনে রাখবেন। বস্তুগত মানে যেটা দেখা যায়, আর অবস্তুগত মানে যেটা দেখা যায় না। তাহলে দেখেন, এখন আপনার স্মার্টফোন আপনি দেখা যান। আচ্ছা, আরেকটা জিনিস, দেখা যায় মানে এটা কি করবেন? দেখা যায় সবই, এটা কি করতে পারবেন? ধরতে পারবেন, ছুতে পারবেন, ঠিক আছে। যেমন ঘর বাড়ি, বই খাতা, ঘর বাড়ি, বই খাতা, টেবিল, এগুলো হচ্ছে কি বলেন তো? বস্তুগত সংস্কৃতি। বুঝতে পারছেন? হ্যাঁ বলো, ক্লাসে আছি। হ্যাঁ, যায় না, পরে বলেছে, জেনারেলি হয় না। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি। হ্যাঁ, এরপরে কি আছে, নিচে কোনটি বস্তুগত সংস্কৃতি উদাহরণ। আবার বলা হয়েছে, দেখেন, নিচে কোনটি উপসংস্কৃতির বহির্ভূত। একটু খেয়াল করেন, এই যে 19-20 অ্যান্সার করেন, 19-20 অ্যান্সার করেন, ঠিক আছে। 19-20 অ্যান্সার করেন। নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির
উদাহরণ। আচ্ছা দেখেন আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি বস্তুগত সংস্কৃতি মানে যেকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। তাহলে দেখেন বলছে নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ। তাহলে বস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটা বলেন তো? ভাষা সাহিত্য আপনি দেখতে পান ছুতে পান না। বিজ্ঞান আপনি দেখতে পান ছুতে পান না। প্রযুক্তিগত আবিষ্কার কোনগুলো? যেমন এই যে মোবাইল ফোন, তারপর কি হতে পারে বলেন তো? তারপর আপনার হতে পারে রোবট, তাই না? প্রযুক্তিগত আবিষ্কার। শিল্পকলা আপনি কি দেখতে পান ছুতে পান? দেখেন শিল্পকলা দেখা গেল ছুতে পান কিনা যায় না আসলে। তাহলে দেখেন প্রযুক্তিগত আবিষ্কার হচ্ছে কি বলেন তো? বস্তুগত সংস্কৃতির উদাহরণ। অনিশের হচ্ছে কি? কে লেখছে রে অনিশের? ক সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই, যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই। হ্যাঁ, এরপর বলছে নিচের কোনটি উপসংস্কৃতির বহির্ভূত। দেখেন উপসংস্কৃতির কোনটা? উপসংস্কৃতি কোনটা? উপসংস্কৃতি মানে হচ্ছে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে এই সংস্কৃতির বাইরে গিয়ে যারা কাজ করে সেটা হচ্ছে উপসংস্কৃতি। কিন্তু উপসংস্কৃতির বহির্ভূত কোনটা? দেখেন তো বেদে এদের একটা নিজস্ব সংস্কৃতি আছে না, হিপ্পি এদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, হিজড়াদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। তার মানে উপসংস্কৃতির বহির্ভূত কারা? বহির্ভূত বলছে, বলেনি যে উপসংস্কৃতি কারা, বলছে উপসংস্কৃতির বাইরে কারা। দেখেন উপসংস্কৃতি মানে একটা আলাদা, এদের নিজস্ব একটা সংস্কৃতি থাকবে। দেখেন বাঙালি সবাই বাঙালি, ঠিক আছে? এরা হচ্ছে কি উপসংস্কৃতির বহির্ভূত। বুঝতে পারছেন? বোঝা গেছে আমার কথা? এরা হচ্ছে উপসংস্কৃতির বহির্ভূত। দেখেন আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এখানে। দেখেন এখানে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন উপসংস্কৃতি গ্রামীণ এবং সৌর সংস্কৃতি বলছে দেখেন যে যেটা সমাজ ব্যবস্থার মধ্যে প্রধান বিস্তারকারী সংস্কৃতির মৌলিক বিষয়বস্তু, অর্থনৈতিক কার্যক্রম, সামাজিক রীতিনীতি ইত্যাদি থেকে আলাদা যাদের ধরনের তাদেরকে বলা হয় উপসংস্কৃতি। ঠিক আছে? এই যে যেমন গারো খাসা এরা কিন্তু উপসংস্কৃতির অন্তর্ভুক্ত, কারণ এদের সংস্কৃতি আলাদা আমাদের থেকে, এরা হচ্ছে উপসংস্কৃতির অন্তর্ভুক্ত। আর বহির্ভূত কারা? বহির্ভূত যেমন আমরা বহির্ভূত। এরপর নিচের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ একটু খেয়াল করেন। দেখেন গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ মানে কি? যেই সংস্কৃতিগুলো গ্রামে পালন করা হয়। দেখেন তো বৈশাখী উৎসব কারা পালন করে? গ্রামে পালন করে না। বৈশাখী উৎসব পালন করে কারা? চাকমা, মারমা এবং কি গারোরা। বইমেলা জেনারেলি কোথায় হয়? শহরে হয়, গ্রামে তো বইমেলা হয় না তেমন। নবান্ন উৎসব, বৃক্ষ মেলা। আচ্ছা দেখেন নবান্ন উৎসব, বৃক্ষ মেলা, বইমেলা বেশিরভাগ সবগুলোই কোথায় হয়? শহরে হয়। খালি এখান থেকে দেখেন নবান্ন উৎসব, দেখেন এই নবান্ন উৎসবটা দেখেন তো, এই নবান্ন উৎসবটা কোথায় হয় দেখেন তো একটু। দেখেন এই নবান্ন উৎসবটা কিন্তু আমাদের কোথায় হয়? গ্রামে হয়। ঠিক আছে? নবান্ন উৎসবটা তার মানে 21-এর গ। আচ্ছা এবার বলছে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে ব্যবহার করেন, কে প্রদান করেন? সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি, এই প্রশ্নগুলো কিন্তু আমি বারবার তোমাদের পড়াইছি এবং এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। বোঝা গেছে আমার কথা? তাহলে দেখেন 22 নম্বর বলছে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রদান করেন কে? অরবান এবং নিমকপ, ডুরখিম না ওইভার। এরপর বলছে কার্ল মার্কস, স্পেন্সার, অগাস্ট এবং বেসলার। সঠিক উত্তর হবে অরবান এবং নিমকপ। তার সোশ্যাল চেঞ্জ একটা গ্রন্থ ছিল, তাদের একটা বিখ্যাত গ্রন্থ ছিল সোশ্যাল চেঞ্জ গ্রন্থে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি প্রদান করেন। ব্যবধান কেমন? মানে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির পার্থক্যটা হচ্ছে ব্যবধান। ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু স্পেন্সার সাংস্কৃতিক ব্যবধানকে দ্য ডেড হ্যান্ড বলে আখ্যায়িত করেছেন, তবে অকবর্নের প্রথম সমাজবিজ্ঞানী যিনি এই বিষয়টিকে একটি পূর্ণাঙ্গ তাত্ত্বিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বোঝা গেছে আমার কথা? সাংস্কৃতিক ব্যবধান। বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ 23 নম্বর উত্তর করেন দেখি। 23 নম্বর কে সঠিক উত্তর করতে পারে? 23 নম্বর কে সঠিক উত্তর করতে পারে দেখি। দেখেন বাংলাদেশের সংস্কৃতিতে বিদ্যমান রূপ কি কি? গ্রামীণ সংস্কৃতি, বস্তুগত অবস্তু সংস্কৃতি না নগর সংস্কৃতি? একটু খেয়াল করেন। বাংলাদেশের সংস্কৃতি বিদ্যমান বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি, এটা হচ্ছে উপাদানের ভিত্তিতে ভাগ করা হয়। মনে রাখবেন বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি এটা হচ্ছে উপাদানের ভিত্তিতে ভাগ হবে। কিসের ভিত্তিতে? সংস্কৃতি উপাদানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত, একটা অবস্তুগত। এবং বাংলাদেশের সংস্কৃতিতে 3টা রূপ বিদ্যমান, একটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, একটা হচ্ছে নগর সংস্কৃতি, একটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। তার মানে এখানে উত্তর হবে খ নম্বর 1 আর 3, গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি। বুঝতে পারছেন? 23-এর 4 ভুল, যারা তার 4 বলছেন তারা ভুল বলছেন। 23-এর কি হবে দেখেন, বাংলাদেশের সংস্কৃতির ধরন একটা গ্রামীণ সংস্কৃতি, একটা নগর সংস্কৃতি, আর একটা হচ্ছে দেখেন আরেকটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এরপর বলছে দেখেন নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আমরা উদ্দীপকটি পড়ি আগে। হ্যাঁ,
আমরা উদ্দীপকটি পড়ি 23-এর খ। রুনা আক্তার বলছে 23-এর খ। হ্যাঁ সঠিক বলছো। যারা 23-এর 4 নাম্বার বলছেন অর্থাৎ ঘ নাম্বার বলছেন তাদেরটা ভুল উত্তর। যারা 23-এর 2 নাম্বার উত্তর করছেন তাদেরটা সঠিক। এরপর বলছে দেখেন নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। কি উদ্দীপক? গ্রামের মানুষ একসময় পুঁথিপাঠ রূপকথা যাত্রা পালা গান উপভোগ করত, আজ আর এসব দেখা যায় না। তার পরিবর্তে বিদেশি চ্যানেলের নাটক, স্টার জলসার নাটক, ঠিক আছে, জি বাংলার নাটক, এগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত। এখন সিনেমা গানের প্রতি মানুষের আকর্ষণ আজ বেশি, তাই না? তাহলে দেখেন এই উদ্দীপকের আলোকে বলা যায় সংস্কৃতি কেমন? সংস্কৃতি পরিবর্তনশীল, উপাদান নির্ভর, শুধুমাত্র অবস্তুগত। দেখেন তো আমরা কিন্তু এখানে ওই উদ্দীপক না পড়লেও আমরা কিন্তু বলতে পারি এটা যে সংস্কৃতি এক সংস্কৃতি আরেক সংস্কৃতি থেকে কী হবে? পরিবর্তন হবে। তার মানে এটা পরিবর্তনশীল। তাহলে শুধুমাত্র কি অবস্তুগত সংস্কৃতি আছে আমাদের সংস্কৃতির মধ্যে? না, আমাদের সংস্কৃতির মধ্যে 2 ধরনের সংস্কৃতি আছে, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত। তার মানে 2 নাম্বারটা হবে না। তার মানে সঠিক উত্তর কি? 1 আর 3। বুঝতে পারছেন? সঠিক উত্তর হচ্ছে 1 আর 3, 24-এর খ, অর্থাৎ 24-এর 2 নাম্বার উত্তর। এরপর উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনের কারণ কি বলেন তো? দেখেন উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনের কারণ কি? উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনের কারণ হচ্ছে স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী, ব্যবসার ব্যাপক প্রসার, স্থানান্তর গমন, না সংস্কৃতির অনুপ্রবেশ। সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার, 25-এর 4। কেন? সংস্কৃতির অনুপ্রবেশ মানে কি? এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে প্রবেশ করা, সেটা হচ্ছে সংস্কৃতির অনুপ্রবেশ। এর বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। কাটাখালী গ্রামের কৃষকরা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ, সেচ, বীজ বপন, ফল কর্তন ইত্যাদি কার্য সম্পাদন করে। এতে কৃষি ফলন যেমন বেড়েছে তেমনি সময় ও শ্রমের কি হয়েছে? কমতি হয়েছে বা সাশ্রয় হয়েছে। কিন্তু যন্ত্র একবার বিকল হলে মেরামতের জন্য পর্যাপ্ত কারিগর নেই বলে কৃষির কাজ বিঘ্নিত হয়। উদ্দীপকের সমস্যাটি নিচের কোন প্রত্যয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? সংস্কৃতির পরিবর্তন, সংস্কৃতির ব্যবধান, প্রযুক্তির উন্নয়ন, কিছুর আধুনিকায়ন। উত্তর কি হবে বলেন? উত্তর কি হবে বলেন? 26 নাম্বার। দেখেন উদ্দীপকের সমস্যাটা হচ্ছে সংস্কৃতির ব্যবধান। কেন সংস্কৃতির ব্যবধান? ধরেন আপনার এলাকায় আপনি একটা ট্রাক্টর কিনছেন, সেটা কোথা থেকে নিয়ে গেছেন? শহর থেকে নিয়ে গেছেন গ্রামে, কিন্তু ওই জিনিসটা নষ্ট হওয়ার পর আপনি আর ওই গ্রামে ওই কারিগর পাচ্ছেন না, আপনাকে আবার শহরে আসতে হচ্ছে। তার মানে শহরের সংস্কৃতি আর গ্রামের সংস্কৃতি আলাদা না? তার মানে আলাদা মানে হচ্ছে কি বলেন তো? ব্যবধান। বুঝতে পারছেন? আলাদা মানে কি? ব্যবধান। এরপর বলছে দেখেন ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন সোসিয়াস শব্দ থেকে আসছে, যেটা আমরা যদি একটু দেখি যে সোসাইটি শব্দটি মূলত ল্যাটিন শব্দ সোসাইটাস থেকে আসছে। সোসাইটাস শব্দটির অর্থ হচ্ছে সংঘ, সমবায়, সহযোগিতা, পারস্পরিক সম্পর্কযুক্ত মানুষদের একটা গোষ্ঠী বোঝাচ্ছে। বুঝতে পারছেন? সোসাইটি শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ। কোন শব্দ বলেন তো? ল্যাটিন শব্দ থেকে। এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এটা আমি এমসিকিউ নিজে তৈরি করছি, হ্যাঁ, বোর্ড করছি না, এটা আসার মতো এমসিকিউ। এটা একটু মনে রাখবেন ভালোভাবে। আচ্ছা, সমাজত্ব সহযোগিতা উক্তিটি কার? সমাজত্ব সহযোগিতা এই উক্তিটি করছে অধ্যাপক ম্যাকাইভার। ঠিক আছে, সমাজত্ব সহযোগিতা উক্তিটি করছে কি? অধ্যাপক ম্যাকাইভার। এই অধ্যাপক ম্যাকাইভার এবং পেজের একটা বিখ্যাত গ্রন্থ আছে সোসাইটি নামক একটা বিখ্যাত গ্রন্থে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে সমাজত্ব সহযোগিতা। এরপর হচ্ছে ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থটি রচিত কে? ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থটি রচিত হচ্ছে জিনস গিজবার্ট, ঠিক আছে, বা জিনস গিজবার্ট বলা হয় একে। এরপর দেখো এখানে কিন্তু বলে দিছি যে মানে সমাজবিজ্ঞানের ভূতপূর্ব অধ্যাপক পাসকুয়াল গিজবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করতে বলেন সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কে তারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা, সমাজের সদস্যরা পরস্পর কেমন? পরস্পর নির্ভরশীল, সম্পর্ক সূত্রে আবদ্ধ। বোঝা গেছে? সামাজিক বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, বা সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিন্তু সমাজ। আর সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে কিন্তু পরিবার। ঠিক আছে, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে পরিবার, আর রাষ্ট্র হচ্ছে বৃহৎ অঙ্গ। সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে পরিবার, আর বৃহত্তর অঙ্গ হচ্ছে কি বলেন তো? রাষ্ট্র। বুঝতে পারছেন? সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে পরিবার, এই মানব পরিবার থেকে সমাজ গঠিত হয়, এবং সমাজের সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। এরপর হচ্ছে ম্যাকাইভার এবং পেজ কর্তৃক রচিত একটা গ্রন্থের নাম সোসাইটি, যেটা আমি আলোচনা করে ফেলছি অলরেডি। সমাজ বিবর্তনের ধারাকে 4 ভাগে ভাগ করা যায়, এগুলো আপনারা পড়ে নেবেন পরবর্তীতে।
কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? অর্থাৎ আমরা যা সেটা সভ্য সংস্কৃতি, এবং আমরা যা করি যা ব্যবহার করি সেটা সভ্যতা। এই কথাটি বলছেন অধ্যাপক ম্যাকাইভার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আসার মতো এই প্রথম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এটা। হ্যাঁ, এরপর হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে কোনটি হয়? দেখেন, সংস্কৃতি শিখতে হয়, সংস্কৃতি অর্জন করতে হয়। এটা চাপমূলক না, চাপিয়ে দেওয়া হয় না, এটা ব্যবসার সাথে সম্পৃক্ত নয়। বুঝতে পারছেন? আমেরিকান নৃবিজ্ঞানী হার্স কোভিটস এর মতো সংস্কৃতি বৈশিষ্ট্য, সংস্কৃতি হচ্ছে শিখতে হয়। আচ্ছা, সংস্কৃতি আর কি কী করতে হয় আমরা একটু দেখি। সংস্কৃতি কাঠামো ভিত্তিক, সংস্কৃতি পরিবর্তনশীল, সংস্কৃতি বিভিন্ন অংশ বিভাজনযোগ্য, সংস্কৃতি একটি যন্ত্রবিশেষ, সংস্কৃতি গতিশীল এবং সর্বত্র বিরাজমান। এখন বলছে কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য? দেখেন, কুসংস্কার গ্রামীণ সংস্কৃতিতে আছে, ধর্মানুরাগী বেশি ধর্ম, এটাও কিন্তু গ্রামে লক্ষ্য করা যায়। ক্লাব, এটা কিন্তু শহরে লক্ষ্য করা যায়। আর এবং হচ্ছে নগর সংস্কৃতির বৈশিষ্ট্য নারীর স্বাধীনতা। নগর সংস্কৃতির একটা বৈশিষ্ট্য নারীর স্বাধীনতা। দেখবে গ্রামে যে পরিমাণ নারীর স্বাধীনতা পায় তার চাইতে শহরে কিন্তু অনেক গুণ বেশি স্বাধীনতা পায় নারীরা। এরপর দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে আসি আমরা। হ্যাঁ, এই উত্তর করো যে প্রত্নতত্ত্ব কি? সকল বোর্ড 23 আসছে এবং 18 সালে আসছে, অর্থাৎ একই প্রশ্ন দুইবার আসছে। বুঝতে পারছেন? একই প্রশ্ন দুইবার আসছে, অর্থাৎ প্রশ্ন রিপিট হচ্ছে অনেক। সবাই একটু ক্লাসটা এখনো যারা শেয়ার করেনি, আমরা দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দিই। দেখেন, প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাগৈতিহাসিক সংস্কৃতির উদাহরণ। দেখেন, প্রত্নতত্ত্ব মানে কি? প্রত্ন মানে পুরাতন বা প্রাচীন, তত্ত্ব মানে গবেষণা করা, অর্থাৎ প্রাচীন কোনো কিছু নিয়ে গবেষণা করাকে বলা হচ্ছে কি বলেন তো? প্রত্নতত্ত্ব। তাহলে প্রাগৈতিহাসিক সংস্কৃতির অধ্যয়ন, এটা হচ্ছে 4 নম্বর হবে। একের কত বলেন তো? 4 নম্বর। হ্যাঁ, দেখেন কি বলছে, প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের একটি বিশেষ শাখা। আমরা জানি প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আর্কিওলজি, যে শব্দটি আসছে একটা গ্রিক শব্দ থেকে। কি শব্দ থেকে আসছে বলেন তো? গ্রিক শব্দ থেকে। মনে রাখবেন, সমাজবিজ্ঞানের বেশিরভাগ শব্দই ল্যাটিন শব্দ এবং গ্রিক শব্দ থেকে আসা, কিছু কিছু ব্যতিক্রম আছে, 2-1টা বাদে। হ্যাঁ, ল্যাটিন এবং গ্রিক। তাহলে একটা হচ্ছে আর্কিয়াস এবং লজিয়া বিদ্যা, অর্থাৎ সুতরাং শব্দগত আর্কিওলজি পুরাতত্ত্ব হচ্ছে প্রাচীন বিদ্যা, অর্থাৎ পুরাতন কোনো কিছু নিয়ে গবেষণা করা। এরপর দেখেন, অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণাকে কি বলা হচ্ছে? সকল বোর্ড 25 আসছে। এর চাইতে সহজ প্রশ্ন আর নাই। দেখেন, 2 নম্বরের চাইতে সহজ প্রশ্ন আর নাই। ফারহানা মৌ বলছে ডিএ 1-4, শালম হোসেন বলছে 1-4, ধন্যবাদ শালম। রাফা ইসলাম বলছে 1-4, মায়া সুলতানা বলছে 1-4, তাসনিম লামিয়া বলছে 1-4। হ্যাঁ, যারা 1-4 উত্তর করছেন সবাই সঠিক উত্তর করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করি। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। আমরা কিন্তু আগেই বলেছি যে টানা ক্লাস নেব এবং খুব দ্রুত ক্লাস নেব আমরা। হ্যাঁ, অর্থাৎ এই দ্বিতীয় পত্রে এই এমসিকিউগুলো তুমি যদি সলভ করো, তোমার বোর্ড পরীক্ষায় বলো আর তোমার টেস্ট পরীক্ষায় বলো, এমসিকিউ কিন্তু তোমার আটকিবে না। তুমি পরীক্ষা হলে গেলে বলতে পারো যে ভাই এমন এক কোশ্চেন করছে, নিশ্চয়ই তোমার পরীক্ষা হলে গেলে এরকমই মনে হবে। ঠিক আছে? তা দেখো, অতীতে ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণাকে বলা হচ্ছে প্রত্নতত্ত্ব, আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি। এরপর লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? দেখেন, লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? প্রশ্নটা একটু খেয়াল করেন। লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে? দেখেন, অপশন হচ্ছে প্রাচীন প্রস্তর, নব্য প্রস্তর, তাম্র, ব্রোঞ্জ এবং লৌহ। লিখিত ভাষার আবিষ্কার কথা বলছে, লেখার আবিষ্কার না। দেখেন, ভাষার আবিষ্কার হয়েছে প্রাচীন প্রস্তর যুগে, কিন্তু লিখিত ভাষা তো কোনো আবিষ্কার হয়নি। একটু বুঝেন কথাটা। ধরেন ভাষার আবিষ্কার হয়েছে, ভাষার তো অনেকগুলো মাধ্যম আছে। আপনি কথা বলছেন মুখে, কিন্তু লিখিত ভাষা আলাদা। আপনি কথা বলছেন, এটা আপনার মৌখিক ভাষা, আর লিখিত ভাষা যখন আপনি কাগজ কলমে থাকবে। তাহলে প্রথমে আসছে ভাষা, এই ভাষার আবিষ্কার হয়েছে প্রাচীন প্রস্তর যুগে, কিন্তু লিখিত ভাষার আবিষ্কার হয়েছে তাম্র যুগে। দেখেন, হাইরোগ্রাফিক একটা লিখন পদ্ধতির নাম। তাহলে হাইরোগ্রাফিক কি লিখন পদ্ধতির নাম? এই লিখন পদ্ধতি আবিষ্কার করছে কারা? মিশরীয়রা। ঠিক আছে? এই লিখন পদ্ধতি আবিষ্কার কারা? মিশরীরা। এই যে লিখন পদ্ধতির আবিষ্কার হয়েছে, শিক্ষার প্রসার করছে, এই ঘটনা কোথায় ঘটছে বলেন তো? তাম্র যুগে। ঠিক আছে? তাম্র বা ব্রোঞ্জ যুগে আসে। তাম্র ব্রোঞ্জ কি জন্য বলা হচ্ছে? তামার সাথে ব্রোঞ্জ মিশিয়ে টিন ব্যবহার করা হয়, বা তামার পাতায় সবকিছু করা হয়, বা ওই সময় তামার জিনিসটা সহজলভ্য ছিল, এটা হলো তাম্র যুগ। এরপর সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি? দেখেন, সমাজ বিবর্তনের সবচেয়ে দীর্ঘতম যুগ, তা দেখো সমাজ বিজ্ঞানের সবচেয়ে দীর্ঘতম যুগ
আর তাম্রযুগ দীর্ঘতম নয়, নবপলীয় দীর্ঘতম নয়, ব্রোঞ্জ যুগও খুব বেশি দিন থাকেনি, তার মানে পুরোপলীয় মানে আগেকার এই যুগটা কিন্তু সবচেয়ে দীর্ঘতম যুগ। এরপর হচ্ছে সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ, দেখেন একটু বোঝেন। তাহলে সর্বপ্রথম পাথর ঘষে মানে পাথরে আমরা প্রথম আগুন আবিষ্কার আর হচ্ছে পাথরের মাধ্যমে, তো আমরা তো জানি এটা পাথর ঘষলে আগুন হতো। বর্তমানে এখনো কিছু কিছু পাথর আগেকার যেগুলো পাথর সেগুলো ঘষা দেবে, দেখবে আগুনের ফুলকি ঝরতেছে। হ্যাঁ, তো পাথর থেকেই মূলত আগুনের সৃষ্টি হয়েছে। তাহলে সর্বপ্রথম এই যে আগুনটা জ্বালাইছে কারা? ক্রোমাগনান মানুষ, ঠিক আছে, আগুনের আবিষ্কার। তাহলে প্রাচীন প্রস্তর যুগে এই আগুনের আবিষ্কার হয়েছে, এই আগুনের আবিষ্কার করেছে কারা? ক্রোমাগনন মানুষ, ঠিক আছে, ক্রোমাগনন মানুষ। তার নব্যবস্ত্র যুগ বা নবপলীয় যুগের সূচনা কত খ্রিস্টপূর্বে হয়? তাহলে নব্যবস্ত্র যুগ বা নবপলীয় যুগের সূচনা কত খ্রিস্টপূর্বে হয়েছে? প্রায় 7000 অব্দে হয়েছে, বুঝতে পারছেন? প্রায় কত হাজার বলেন তো? 7000 অব্দে হয়েছে নব্যবস্ত্র বা নবপলীয় যুগের সূচনা হয়। এখানে কিন্তু আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই ব্যাখ্যাটা পড়ে নেবেন। এই যে নব্যবস্ত্র যুগ, এই যে নব্যবস্ত্র যুগ কত হাজার বছর আগে? প্রায় 7000 অব্দে সূচনা হয়েছে। দেখেন এই যে 7000, বুঝতে পারছেন? 8000 আছে, আপনার কাছাকাছি উত্তর নেবেন। হ্যাঁ, এরপর বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গেছে? দেখেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গেছে? এই কারা কি বলে নরসিংদী জেলার কারা কারা আছো এখানে? নরসিংদীর কেউ আছো? নরসিংদীর কেউ আছো এখানে? বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় কিন্তু নরসিংদীর এই যে ওয়ারি বটেশ্বর নামক একটা জায়গায়। হ্যাঁ, ওয়ারি বটেশ্বর নরসিংদীর যে জায়গায়, এখানে কিন্তু সবচেয়ে প্রাচীন জনপদ পাওয়া যায় এখানে। তাহলে ওয়ারি বটেশ্বর ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মহাজনপদ, যেখানে বাণিজ্য কেন্দ্র এবং রাজধানী শহরও ছিল। এই ওয়ারি বটেশ্বর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল জেলা নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ওয়ারি বটেশ্বর গ্রামে অবস্থিত, মানে ওয়ারি বটেশ্বর একটা বটেশ্বর নামক একটা গ্রামে অবস্থিত। একসময় পুরাতন ব্রহ্মপুত্র নদ গ্রাম দুটির পাশ দিয়ে বয়ে গেছে, পুরাতন ব্রহ্মপুত্র নদ। বর্তমানে নদীটি কি বলছে, নদটি ওয়ারি বটেশ্বর গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে বয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নরসিংদী জেলায় অবস্থিত হচ্ছে ওয়ারি বটেশ্বর, আর ওয়ারি বটেশ্বর হচ্ছে সবচেয়ে প্রাচীন পুরাতত্ত্ব বা প্রাচীন জিনিস। যারা 7-এর গ নম্বর উত্তর করছেন সবাই সঠিক উত্তর করছেন। পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই কোন আমলের বলেন তো? বলছে কোন কোন আমলের, বুঝতে পারছেন? দেখেন পাহাড়পুরের বিহারের অসংখ্য মুদ্রা মানে বেশিরভাগ মুদ্রাই এই 16 শতাব্দীর। কত শতাব্দীর বলেন তো? এই 16 শতাব্দীর। কিন্তু পাহাড়পুরের বেশিরভাগ মুদ্রাই 16 মানে ষষ্ঠদশ শতাব্দীর। এই অসংখ্য মুদ্রা পাওয়া গেছে, এই অধিকাংশ মুদ্রা মুসলিম আমলের। অনেক মুদ্রায় খলিফা হারুন আর রশিদের নাম অভিজ্ঞতা আছে। এই সূত্র ধরে অনেকে মনে করেন যে বক্তের খলজির বক্তা বিজয়ের আগে এই থেকে বাংলাদেশের বসতি স্থাপন হয়েছিল, অর্থাৎ সবগুলো 16 শতাব্দীর পাহাড়পুরের। ভাই একটা প্রশ্ন, এই সভ্যতাগুলোর সাল বড় থেকে ছোট কেন লেখা? এটা লেখার কারণ কি? আগেকার সভ্যতাগুলোর সাল হচ্ছে মানে তোমার কি বলবো, যেমন আগে কিন্তু সাল চালু ছিল না। হ্যাঁ, খ্রিস্টপূর্ব ছিল, খ্রিস্টপূর্ব হলে উল্টাপাল্টা করে লিখতে হয়। যেমন অ্যারিস্টটলের জন্ম 427 থেকে 347 এরকম। আগে কিন্তু খ্রিস্টপূর্বের জন্মের পর থেকে আমরা কিন্তু সাল গণনা শুরু হয়েছে। আর খ্রিস্টপূর্বের জন্মের আগে মানুষের মনে করবে যে মৃত্যু সালটা বড় হয় আর জন্ম সালটা ছোট হয়। আমরা জেনারেলি কী করি যে 2001 সালে জন্ম বা 2000 সালে জন্ম, 2025-এ মারা গেছে, এটা লিখি। কিন্তু খ্রিস্টের জন্মের পূর্বে ওরা লিখতো 2025 আর 2000 জন্ম মানে 2000 কত, ওই ধরো 2002 বা 2003 এরকম। তো খ্রিস্টের জন্মের পূর্বে কিন্তু এটা এরকম ছিল। এরপর হচ্ছে সম্পুর বিহার কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নিদর্শন? সম্পুর বিহার, আপনারা নিশ্চয়ই নাম শুনছেন। সম্পুর বিহার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন? সম্পুর বিহার রাজিয়া সুলতানা, এটা রুলস না ভাইয়া। এটা এই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা। হ্যাঁ, আমি যে ব্যাখ্যাটা দিলাম না যে খ্রিস্ট জন্মের পূর্বে, যেটা এই ব্যাখ্যাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা। এটা কোনো রুলস না, এটা বলা যায় রুলস, কিন্তু এটা তো একটা নিয়ম। কিন্তু নিয়মটা কেন হয়েছে, কীভাবে হয়েছে, এটা হচ্ছে তোমার ওই খ্রিস্টের জন্মের পূর্বে হলে এটা হয়, আর খ্রিস্টের জন্মের পর থেকে মানে সাল গণনা হলে এটা কিন্তু হয়। বুঝা গেছে? তো সম্পুর বিহার কোথায় অবস্থিত বলেন তো? সম্পুর বিহার কোথায়? এই যে পাহাড়পুরের সম্পুর বিহার। এই সম্পুর বিহারের প্রতিষ্ঠাতা কে? রাজা ধর্মপাল, বুঝতে পারছেন?
পাল আমলের শাসন, পাহাড়পুরের বৌদ্ধ বিহার, সোমপুর বিহার, তাই না? সাবিয়া ইসরাত বলছে 9-এর গ, সৌরভ হোসেন আমজাদ বলছে 9-এর সি। সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর করার জন্য। এরপরে যাই আমরা, হ্যাঁ, পাহাড়পুরে কিন্তু সোমপুর বিহার নামে আখ্যায়িত করা হয় পাহাড়পুরকে। এরপর দেখেন সিন্ধু সভ্যতার সড়কবাতি রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে এখানে ছিল কি বলেন তো? শক্তিশালী কেন্দ্রীয় শাসন ও বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব, আধুনিক স্থাপত্যের সমাহার না পর্যাপ্ত নাগরিক সুবিধা? আসলে সড়কবাতি মানে লাইট, ঠিক আছে, যেমন রাজশাহী শহরে দেখবে খালি লাইটের সরাসরি। তো এই যে সড়কবাতি এগুলো কি একটা পর্যাপ্ত নাগরিক সুবিধা দেওয়ার জন্য কিন্তু এগুলো ব্যবহৃত হতো। এর হচ্ছে প্রত্নতত্ত্বের কল্যাণে কি কি হচ্ছে দেখেন, সমাজ বিবর্তনের ধারণা পাওয়া যায়, ধর্মীয় অনুভূতির পরিচয় জানা যায়, অর্থনৈতিক কার্যাবলীর ধারণা মেলে। তার মানে সবগুলোই সঠিক উত্তর, তাই না? যে এগুলো সবগুলোই ধারণা পাওয়া যায় আসলে। নিচে উদ্দীপকটি পরে প্রশ্ন উত্তর দাও। সুমনা একটি জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন ছবি দেখতে পাই। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে, বুঝতে পারছেন? তীর ধনুক রয়েছে। এছাড়া এই মানুষগুলো আবার গুহার দেয়ালে ছবি এঁকেছে। তাহলে একটু খেয়াল করেন এটা কোন যুগের, এটা হচ্ছে কি বলেন তো, কোন যুগের বলেন তো? দেখেন এই যে আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এখানে কেন এটা এই যুগের হলো। দেখেন প্রাচীন প্রস্তর যুগের এটা কেন হয়েছে দেখেন, খাদ্য সংগ্রহ করে শিখছে। খাদ্য সংগ্রহ কি এমনি হয়েছে বলেন তো? এমনি হয়নি। তারা কি করছে, তীর ধনুক আবিষ্কার করছে, আগুনের ব্যবহার করছে, যাযাবর জীবনযাপন করছে, শ্রম বিভাজনের অভাব ছিল, দলবদ্ধভাবে বসবাস করছে, শ্রেণীভেদ ছিল, জাদুবিদ্যায় যে বাঁশ চামড়া কাঠের ব্যবহার ছিল, স্বনির্মিত ছিল, এইগুলো কিন্তু ছিল প্রাচীন প্রস্তর যুগে। এরপর সুমনার অভিজ্ঞতা প্রমাণ করে সভ্যতার অগ্রগতি পরিমাপযোগ্য। সভ্যতা মানে অবস্তুগত, উন্নত প্রযুক্তি হচ্ছে সভ্যতা। তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি সভ্যতা মানে অবস্তুগত নয়। তার মানে আমরা কিন্তু বলতে পারি 1 আর 3, 13 নম্বরের খ, বোঝা গেছে? 13 নম্বর উত্তর কি বলেন তো? খ। হ্যাঁ, এরপর নিচে উদ্দীপকটি পড়া এবং প্রশ্ন উত্তর দাও। কি বলছে দেখেন, মিতুল এবং তার বন্ধুরা বান্দরবন বেড়াতে গিয়ে এমন একটি জনগোষ্ঠী খোঁজ পায়। তার মানে বান্দরবন বেড়াতে গেছে গিয়ে এমন একটি জনগোষ্ঠী খোঁজ পাইছে যারা মাত্র কয়েক বছর আগে শিকারী জীবন পরিত্যাগ করে খাদ্য উৎপাদন করা শিখেছে। মানে এমন এক জায়গায় বেড়াতে গেছে বান্দরবনে বেড়াতে গিয়ে এমন একটা জাতিকে দেখছে যারা আগে শিকারী জীবনযাপন করতো, মানে ধরো বনের পশু শিকার করে খেত। তারপরে এই শিকারী জীবনযাপন ছেড়ে তারা চাষাবাদ শুরু করছে, চাষাবাদ মানে কৃষিকাজ শুরু করে। এরপর দ্রুতই বদলে যায় তাদের জীবনধারা ও সংস্কৃতি। এটা কাদের সঙ্গে মিল রয়েছে? প্রশ্নগুলো একটু খেয়াল করি আমরা। দেখেন উদ্দীপকের জনগোষ্ঠীর জীবনধারার সাথে কোন প্রত্নতাত্ত্বিক যুগের সাদৃশ্য আছে? পুরাতন প্রস্তর, নব্য প্রস্তর, ব্রোঞ্জ না লৌহ? আমরা বলতেই পারি যে নব্য প্রস্তর যুগ, এটা নব্য প্রস্তর যুগ। এরা কিন্তু আগে শিকার করতো, বন জঙ্গলে পশু পাখি শিকার করতো। পরবর্তীতে চাষাবাদ মানে অর্থনৈতিক কার্যক্রম, মানে লাঙ্গলের আবিষ্কার করার পর চাষাবাদ শুরু করলো। তারপরে অর্থনৈতিক বিভাজন শুরু হলো, বুঝতে পারছেন? আমরা কিন্তু জানি এটা যে কৃষিকাজের সূচনা করেছে কিন্তু নারীরা। হ্যাঁ, কৃষিকাজের সূচনা করেছে নারীরা, কিন্তু এখন পুরুষদের দিয়ে করায় সব কিছু। এটা কিন্তু অন্যায়, অত্যাচার, বুঝতে পারছেন? তা দেখেন এই যে হাতের আবিষ্কার, কৃষির উদ্ভব, এগুলো কিন্তু নব্য প্রস্তর যুগেরই সূচনা, বুঝতে পারছেন? এই সাংস্কৃতিক বিকাশ, ব্যক্তি মালিকানা উদ্ভব, বিনিময় ব্যবসা, পরিবারের উৎপত্তি, এরা কিন্তু কি নব্য প্রস্তর যুগের কিন্তু সূচনা। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এবার আসেন উদ্দীপকে বর্ণিত সমাজে বৈপ্লবিক পরিবর্তনের মূল নিয়ামক কি? মূল নিয়ামকই হচ্ছে কি? কৃষির সূচনা, বুঝতে পারছেন? কৃষির সূচনা করছে, তাদের জীবনধারা পাল্টে গেছে। তারা কৃষিকাজ করার পর পরিবার গঠন করলো, যখন প্রয়োজন অনুভব করলো অনেক লোক লাগছে, তখন তারা পরিবার গঠনের সিদ্ধান্ত নিল। পরিবার গঠনের পর তারা এই কৃষিকাজগুলো অর্থনৈতিক ব্যবস্থা হলো, পুঁজিবাদী হলো। আস্তে আস্তে কিন্তু এটা কৃষির সূচনার মাধ্যমেই হয়েছে। এটা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। যোগাযোগ ব্যবস্থার উন্নতির মূলে চাকার গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে, মানে চাকা, ঠিক আছে? এই যে চাকা, আগে কিন্তু ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি তোমরা তো দেখছো, তাই না? এই গরুর গাড়িতে কিন্তু চাকা লাগানো থাকবে, এই চাকার কথা বলেছে। তো চাকার গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে যা পৃথিবীতে একটি নির্দিষ্ট সূত্রে উদ্ভাবিত হয়। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নয়, ব্যবসা বাণিজ্যের প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু চাকা। কারণ এই যে মালামাল বহন করার জন্য গরুর গাড়িতে করে আগে নিয়ে যাওয়া হতো। তাহলে উদ্দীপকের চাকার আবির্ভাব কোন যুগকে নির্দেশ করে? তাহলে চাকার আবিষ্কার হয়েছে কিন্তু নব্য প্রস্তর যুগে, বুঝতে পারছেন? কোন যুগে চাকার আবিষ্কার হয়েছে? নব্য প্রস্তর যুগের শেষ দিকে এবং তাম্র যুগের শুরুর দিকে চাকার আবিষ্কার হয়। এরপর বলছে উদ্দীপকের যুক্তির বৈশিষ্ট্য হচ্ছে লেখার আবিষ্কার, আগুনের ব্যবহার, খাদ্য উৎপাদনের, অর্থনীতির উদ্ভব। তার মানে আমরা তিনটাই বলতে পারি নব্য প্রস্তর যুগের। এরপরে বলছে দেখেন নিচে উদ্দীপকটি পরে প্রশ্ন উত্তর দাও। ইমন শিক্ষা সফরে বাংলাদেশে একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করে।
একটা প্রত্নতাত্ত্বিক স্থান মানে পুরাতন স্থান দেখার জিনিস যেগুলো আমরা দেখতে যাই, শিক্ষা সফরে যাই, এই স্থানগুলো দেখতে গেছে। নরসিংদী জেলায় অবস্থিত এই প্রত্নস্থলের দুর্গনগর, গর্ত বসতি, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, তাম্রশাসন, লৌহ নির্মিত। আমরা আগেই বলে দিচ্ছি যে নরসিংদীতে কোন প্রত্নতাত্ত্বিক স্থান আছে, মাথায় নিয়ে আসবে। নরসিংদী মানেই মনে রাখবে ওয়ারী বটেশ্বর, ঠিক আছে? নরসিংদী মানে কি? ওয়ারী বটেশ্বর। এটাই মনে রাখবেন যে নরসিংদী মানে কি? ওয়ারী বটেশ্বর। পাহাড়পুর মানে কি? সম্পুর বিহার, বৌদ্ধ বিহার। কুমিল্লা মানে কি? ময়নামতি, ঠিক আছে? কুমিল্লা মানে কি? ময়নামতি। বগুড়া মানে কি? মহাস্থানগড়। বগুড়া মানে কি? মহাস্থানগড়। এইভাবে মনে রাখতে হবে। তোমার মাথায় নরসিংদী আসছে মানে তুমি ধরে নিতে হবে যে ওয়ারী বটেশ্বরের কথা বলা হয়েছে। যখন তুমি সমাজবিজ্ঞানের পরীক্ষা বসবে, নরসিংদীর কথা উল্লেখ থাকবে, ওয়ারী বটেশ্বর। বগুড়ার কথা উল্লেখ থাকবে, মহাস্থানগড়। পাহাড়পুর, বৌদ্ধ বিহার বা সম্পুর বিহার, ঠিক আছে? এরকমভাবে। আর কুমিল্লা বললে ময়নামতি, এভাবে ধরতে হবে। তাহলে দেখো এই যে এটা আমরা কিন্তু বলতে পারি যে ওয়ারী বটেশ্বর 18 নম্বর, বোঝা গেছে? 18 গ। তার মানে আমাদের উদ্দীপক খালি 1 লাইন 2 লাইন পড়লেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি। এরপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রতীয়মান হয় এখানে ভূমিতে ব্যক্তি মালিকানা ছিল, ব্রোঞ্জ তামা শিল্পের বিকাশ ঘটেছিল, দ্রব্য বিনিময় প্রথার অস্তিত্ব ছিল। তার মানে 2 নাম্বারটা সঠিক, অর্থাৎ গ নাম্বারটা আমরা সঠিক বলতে পারি এখান থেকে। এরপর হচ্ছে দেখেন জুই ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটা প্রাচীন যুগের ছবি দেখতে পাই। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে, এছাড়া গুহার গায়ে চিত্রকর্ম। এই এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, এই সেম জিনিস এটা, ঠিক আছে? এটা হচ্ছে নব্যবস্ত্র যুগের। এটা কোন যুগে বলেন তো? নব্যবস্ত্র যুগের। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপর আরেকটা জিনিস দেখেন যে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। শীতের ছুটিতে অপু তার বন্ধু বান্ধবের সাথে কুমিল্লার একটি পাহাড়ে বেড়াতে গেছে। তার মানে কুমিল্লা মানেই কোন অঞ্চল বলে দিচ্ছি কিন্তু আমি এটা। কুমিল্লা মানেই কোন অঞ্চল বলেন তো? কুমিল্লা মানেই কোথায়? কুমিল্লা মানে ময়নামতি। আমি একটু আগে বলেছি কুমিল্লা মানে ময়নামতি, মনে রাখবেন। তাহলে এই যে দেখেন উদ্দীপকে উপর বেড়াতে যাওয়ার সভ্যতা পাঠ্যপুস্তকে কোন সভ্যতাকে ইঙ্গিত করছে? তার মানে আমরা বলতে পারছি যে ময়নামতি সভ্যতাকে ইঙ্গিত করে ফেলছে। কুমিল্লা মানেই ময়নামতি ধরে নেবে। তাহলে পরিচিতি একটু হয়ে আমরা, এটা হচ্ছে বৌদ্ধ সভ্যতার অন্যতম একটা কেন্দ্র ময়নামতি। সবচেয়ে বেশি বৌদ্ধ বিহার এখানে পাওয়া গেছে। এটা 18টি প্রত্নস্থান সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে। এরপর একটু দেখেন এই কুমিল্লার ময়নামতি, এই যে দেখেন এই কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ময়নামতি বা লালমাই পাহাড় চিনি বলা হয়। তাহলে কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, বুঝতে পারছেন? 23 নম্বরটি দেখেন যে উক্ত সভ্যতার ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এ যুগের সমাজ এবং সংস্কৃতি ছিল ধর্ম দ্বারা প্রভাবিত। হ্যাঁ, ধ্বংসাবশেষে মন্দির এবং বিহারের বেশি ছিল, স্থানীয় নির্মাতারা মন্দির তৈরিতে অবদান রাখছিলেন। এটা হচ্ছে ক নাম্বার হবে, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আখতার তার পাঠ্য বই এমন একটি সভ্যতা সম্পর্কে অধ্যয়ন করেছে যা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত প্রাচীন। এই সভ্যতায় ছোট বড় রাস্তা সড়কবাতি, পরিকল্পিত সুয়ারেজ ব্যবস্থা, তারপর হচ্ছে একতলা দোতলা বাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এটা মিশরীয় সভ্যতা। কারণ আমাদের একটা সভ্যতারই উল্লেখ আছে, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা, যেখানে হাইরোগ্রাফিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছে মিশরীয়রা। তাহলে মিশরীয়রা কি আবিষ্কার করছে? হাইরোগ্রাফিক লিখন পদ্ধতি আবিষ্কার করছে। ময়নামতি, আচ্ছা আমরা ব্যাখ্যাতে পড়ে নেব, ঠিক আছে? এই সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে নগরভিত্তিক শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিতি এবং সামাজিক স্তরবিন্যাস লক্ষণীয় এই সভ্যতাতে। এরপর বলছে মমতা ঢাকা জাদুঘরে বেড়ে থাকে একটা প্রাচীন, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার দেখেন 27 নম্বরটি কিন্তু দেখেন পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো কোনটি? পাহাড়পুরে দেখেন তো 27 নম্বর, এটা আপনি পারবেন। 27 নম্বর তো কোন? 27 নম্বর কি বলছে ভাইয়া? ময়নামতি প্রতিষ্ঠা করছেন রামভব দেব না? আচ্ছা হ্যাঁ, ময়নামতি প্রতিষ্ঠা হয়েছে তার স্ত্রীর নামে, ঠিক আছে? তবে তিনি প্রতিষ্ঠা করছেন। তাহলে 27 নম্বরটা উত্তর করো। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটু খেয়াল করেন, পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি? পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে সম্পুর বিহার, আনন্দ বিহার, শালবন বিহার না কুটিল্লা মুরা? দেখেন শালবন বিহার এটা হচ্ছে কুমিল্লার ময়নামতি, কুটিল্লা বিহার এটাও তাই, আনন্দ বিহার কোথায়? আর সম্পুর বিহার। দেখেন পাহাড়পুরের সম্পুর বিহার, মনে রাখবেন পাহাড়পুরে কোন বিহার? সম্পুর বিহার। এই সম্পুর বিহার প্রতিষ্ঠা করেছেন কে? রাজা ধর্মপাল। কে প্রতিষ্ঠা করেছেন? রাজা ধর্মপাল। এরপর হচ্ছে দেখেন স্থাপত্য দেখি আমরা, সম্পুর বিহার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার সম্পুর বিহার। আয়তন 27 একর, প্রতিটি 300 গজ, কেন্দ্রীয় মন্দির 3 বিশিষ্ট। এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। এরপর হচ্ছে গন্ধেশ্বরী মন্দির আছে, সত্যপীরের ভিটা আছে, জৈন বিহার আছে। এগুলো হচ্ছে পাহাড়পুরে আছে। গন্ধেশ্বরী মন্দির আছে, সত্যপীরের ভিটা আছে এবং জৈন বিহার আছে। এরপর বলছে অন্যান্য নির্দেশন, আচ্ছা দরকার নাই। সম্পুর বিহার কে প্রতিষ্ঠা করেছেন? আমি কিন্তু বলে দিচ্ছি অলরেডি যে রাজা ধর্মপাল সম্পুর বিহার প্রতিষ্ঠা করছেন। নিচে কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন? দেখেন যত মুরার নাম আসলেই আপনারা মুরা ময়নামতি মনে রাখবেন, মুরা
ময়নামতি, ঠিক আছে। তাহলে সম্পুর বিহার প্রতিষ্ঠা করেছেন রাজা ধর্মপাল। আর এবার আসছে বলছেন নিচে কোনটি ময়নামতির প্রতিনিধি? সম্পুর বিহার, এটা পাহাড়পুরের। সত্যপীর ভিটা, এটা পাহাড়পুরের। গোবিন্দ ভিটা, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি। দেখেন এই যে দেখেন, এই যে গন্ধেশ্বরী মন্দির, সত্যপীর ভিটা, জৈন বিহার, ঠিক আছে, এখানে কিন্তু আমরা পড়ে ফেলছি এটা, যেগুলো হচ্ছে পাহাড়পুরের। তাহলে নিচে কোনটি ময়নামতি? কটিল্য মুড়া। এটা উত্তর হবে কি বলেন তো? কটিল্য মুড়া। মনে রাখবেন, কটিল্য মুড়া, মুড়া মানেই ময়নামতি, এটা এভাবে মনে রাখবেন, মুড়া মানে কি? ময়নামতি। তাহলে কটিল্য মুড়া হচ্ছে ময়নামতি। এরপর দেখেন শালবন বিহার নির্মাণ করেছেন কে? দেখেন শালবন বিহার নির্মাণ করেছেন কি? শালবন বিহার নির্মাণ করেছিলেন কে? দেখেন আমি কিন্তু এখানে বলেছি শালবন বিহার নির্মাণ করেছে শ্রী ভবদেব, ঠিক আছে। ময়নামতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার নির্মাতা হচ্ছে রাজা শ্রী ভবদেব। 7ম থেকে 8ম শতকের শুরুতে তিনি এটা মানে নির্মাণ কাজ শুরু করেছেন। চারদিকে 115টি কক্ষ আছে। এখানে ভিক্ষুকদের আবাস ছিল। কক্ষে বুদ্ধমূর্তি রাখার কুলঙ্গি ছিল। কার নিচে জাতক কাহিনী, টেরাকোটা। পা নিদর্শন হচ্ছে 6 তাম্রফলক, 3 স্বর্ণ মুদ্রা, এগুলো কিন্তু পাওয়া যায়। তাহলে শ্রী ভবদেব। শালবন বিহার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্গত? তাহলে শালবন বিহার কোথার বলেন তো? শালবন বিহার 31 নম্বর উত্তর করেন। শালবন বিহার কোথাকার? তাহলে শালবন বিহার হচ্ছে, আমরা জানি কি, কুমিল্লার ময়নামতি। তাহলে ময়নামতিতে কি ছিল? শালবন বিহার ছিল, তাই তো। তাহলে এটা হচ্ছে আমরা কি বলতে পারি বলেন তো? ময়নামতি বলতে পারি। তাহলে শালবন বিহার ময়নামতি, বুঝা গেছে। এরপর ময়নামতির কটিল্য মোড়ার কয়টি স্তূপ আছে? মনে রাখবেন, ময়নামতির কটিল্য মোড়ার 3টি স্তূপ আছে। কয়টি স্তূপ আছে? 3টি স্তূপ আছে। আচ্ছা এবার একটু বলি, রিপাত প্রত্নতত্ত্বের উপর একটু প্রতিবেদন পরে জানতে পারে যে খ্রিস্টপূর্ব 2500 অব্দের আগে একটি স্থানে জনপদ গড়ে ওঠে। সেখানকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে ছোট বড় প্রাসাদ, চড়া রাস্তা, রাস্তার পাশে হচ্ছে ল্যাম্পপোস্ট, শস্যাগার, এগুলো হচ্ছে মিশরের সভ্যতার। বুঝতে পারছেন? এই সভ্যতা কিন্তু আমরা পড়ে ফেলছি। এবার দেখেন কি বলছে, ক্ষুদ্র নিগোষ্ঠী। 4র্থ অধ্যায় চলে আসি আমরা। হ্যাঁ, 4র্থ অধ্যায় চলে আসি আমরা। এবার 3য় অধ্যায় শেষ। 3য় অধ্যায় শেষ। এবার আমরা পড়বো 4র্থ অধ্যায়। কি পড়বো বলেন তো? 4র্থ অধ্যায় পড়বো যে নিগোষ্ঠী স্বতন্ত্র কেন? এদের ধর্ম এক, তাদের একই পূর্বপুরুষ, এদের সংস্কৃতি ভিন্ন, তাদের ভাষা অভিন্ন। বলেন তো ক্ষুদ্র নিগোষ্ঠীর কি বলেন? এরা নিজস্ব সংস্কৃতির অধিকারী। এদের সংস্কৃতি হচ্ছে ভিন্ন সংস্কৃতি, তাই না? এদের সংস্কৃতি হচ্ছে কি সংস্কৃতি বলেন তো? ভিন্ন সংস্কৃতি। এরা একটা নিজস্ব সংস্কৃতি অধিকারী, একটা ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্যবাহী জীবিকা পদ্ধতি অনুসরণ করে এরা। এরপর হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে একটা কি? পৃথক দৈহিক বৈশিষ্ট্য, পৃথক রাষ্ট্র, ভাষা বিনিময়ের একই মাধ্যম, পৃথক খাদ্যাভ্যাস। কি বলেন তো? ক্ষুদ্র জাতিসত্তার কি রয়েছে? পৃথক দৈহিক বৈশিষ্ট্য, ভাষা, না কি বলেন? চোদ্দ নম্বর উত্তর করেন। 14 নম্বর উত্তর করেন। পৃথক দৈহিক বৈশিষ্ট্য না কি হবে বলেন? 14 নম্বর কিন্তু ক নম্বর উত্তর হবে। কেন ক নম্বর একটু বলে দেখেন। আমরা আগে একটু ব্যাখ্যাটা করি। নিগোষ্ঠী কি আসলে? দেখেন, নিগোষ্ঠী ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেস। রেস মানে হচ্ছে জাতি। শব্দটি ইতালিয়ান শব্দ থেকে আসছে, রাজ্যা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে শিরোনাম। বুঝতে পারছেন? এই অনেক সমাজবিজ্ঞান ও নৃতাত্ত্বিক নিগোষ্ঠী ইংরেজি প্রতিশব্দ হিসেবে ইথনিক গ্রুপ ব্যবহার করেন, কারণ 1950 সালে বর্ণবিদ্বেষের সাথে সম্পর্কিত হওয়ায় ইউনেস্কো রেস শব্দটির ব্যাপার সীমাবদ্ধ করে দিয়ে বর্তমানে ইথনিক কমিউনিটি শব্দ ব্যবহার করতে বলেছেন। আরেকটা কথা বলি, সাধারণ অর্থে নিগোষ্ঠী বলতে এমন উপবিভাগকে বোঝায় যারা সদস্য কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, যারা দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে। তার মানে পৃথক দৈহিক বৈশিষ্ট্য আছে ক্ষুদ্র জাতিসত্তার। এরপর বিজু কি? দেখেন, বিজু কাদের উৎসব বলেন তো? বিজু কাদের উৎসব বলেন? বিজু কাদের উৎসব বলেন? বিজু উৎসবটি কাদের? বিজু উৎসবটি মারমাদের, গারোদের, রাখাইনদের না চাকমাদের? দেখেন, চাকমাদের হচ্ছে বিজু উৎসব। এরা সংক্রান্তির শেষ 2 দিন এবং চৈত্র মাসের শেষ দিন এবং বৈশাখ মাসের প্রথম 1 দিন, এই 3 দিন মিলে এরা কিন্তু বিজু উৎসব পালন করে। বিজু কাদের উৎসব? চাকমাদের উৎসব, ঠিক আছে। দেখেন, প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু, ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কঠিন চিবর দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টা উৎসব কিন্তু চাকমাদের। দেখেন, একটু খেয়াল রাখেন, বিজু উৎসব, এছাড়া বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং কঠিন চিবর দান, কারণ এরা বৌদ্ধ ধর্ম পালন করে। বুঝতে পারছেন? এরা কি ধর্ম পালন করে? বৌদ্ধ ধর্ম পালন করে চাকমারা। এরপর আদাম কি? দেখেন, আদাম কি? মৌজা, গ্রাম, পাড়া না সার্কেল? তাহলে চাকমাদের এলাকা এই থেকে প্রশ্ন হয়েছে কিন্তু। দেখেন, আদাম হচ্ছে
আর চাকমা সার্কেলগুলো একটু দেখি আমরা। চাকমা সার্কেলে প্রধান হচ্ছে চাকমা রাজা। বর্তমান রাজা হচ্ছে ব্যারিস্টার দেবাশিস রায়। রাজা বংশানুক্রমে নিযুক্ত হন। বুঝতে পারছেন? তাহলে আমরা একটু দেখি। আদাম মোজা প্রধান হচ্ছে হেডম্যান। আর দায়িত্ব মোজার প্রধান কে বললাম? হেডম্যান। আর আদাম মানে হচ্ছে পাড়া, প্রধান হচ্ছে কারবারি। তাহলে মোজার প্রধান হচ্ছে হেডম্যান, আর আদাম বা পাড়ার প্রধান হচ্ছে কারবারি। একটু মাথায় রাখবেন এটা, ঠিক আছে? তাহলে মোজার প্রধান হচ্ছে হেডম্যান, আর আদাম বা পাড়ার প্রধান হচ্ছে কারবারি, ঠিক আছে? আদাম কারবারি মনে রাখবেন এইভাবে সরাসরি, আদাম পাড়া কারবারি। আদাম পাড়া কারবারি কীভাবে মনে রাখবেন? যে আদাম পাড়া কারবারি, আদাম মানে হচ্ছে পাড়া, আর আদামের প্রধান হচ্ছে কি? কারবারি। মোজার প্রধান কে বলেন তো? মোজার প্রধান হচ্ছে হেডম্যান, ঠিক আছে? হেডম্যান মৌজা হেডম্যান মনে রাখবেন। মৌজা মানে কি? হেডম্যান। চাকমা সমাজে মৌজা প্রধানকে কি বলা হয়? দেখেন এই যে মৌজা মানে হচ্ছে হেডম্যান। এই প্রশ্নটা কিন্তু বোর্ড প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখেন সকল বোর্ড 18তে। তাহলে মৌজার প্রধান হচ্ছে কি বলেন তো? হেডম্যান। সূত্র হচ্ছে গ। এরপর খেয়াল করেন, আচ্ছিক এবং লামদানি নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত, একটু খেয়াল করেন। কারা গোত্রভুক্ত বলেন তো? কারা গোত্রভুক্ত বলেন? কারা গোত্রভুক্ত? দেখেন, আচ্ছিক এবং লামদানি নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠী, চাকমা, রাখাইন, গারো, মণিপুরি। কারা গোত্রভুক্ত? গোত্রভুক্ত মানে হচ্ছে গারো। মেইনলি কারা গোত্রভুক্ত? গারোরা। গারোদের দুইটি শ্রেণীতে বিভক্ত করা, একটা হচ্ছে আচ্ছিক গারো, যারা পাহাড়ের গভীর অরণ্যে বসবাস করে। আচ্ছিক গারো, ঠিক আছে? আচ্ছিক মানে যারা পাহাড়ের গভীর অরণ্যে বসবাস করে, আচ্ছিক গারো। গোত্র হচ্ছে আয় এবং দেওয়াত। এবং আরেকটা হচ্ছে লামদানি গারো, পাহাড়ের পাদদেশ বা সমতল ভূমিতে। পাহাড়ের পাদদেশ বা সমতল ভূমিতে, যেমন সমতল ভূমি কোনগুলো? যেমন আমরা যেগুলো বসবাস করি সেগুলো হচ্ছে সমতল ভূমি। এই শ্রেণী করা হয় বাসস্থানের ভিত্তিতে। একটা হচ্ছে আচ্ছিক গারো, একটা হচ্ছে লামদানি গারো। গারোদের দুইটা শ্রেণী, ঠিক আছে? এবার হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? গারোদের ঐতিহ্যবাহী একটা ধর্ম আছে, তারা একটা ধর্ম পালন করে। সে বিখ্যাত একটা ধর্মের নাম হচ্ছে সাংসারিক ধর্ম। কি ধর্ম? সাংসারিক। গারোদের প্রধান উৎসব কি বলেন? তাদের বিখ্যাত প্রধান একটা ধর্মের নাম হচ্ছে সাংসারিক। আর গারোদের গারো, রাখাইন, মারমা এই টপিক নিয়ে কিন্তু আজকের এই চতুর্থ অধ্যায়, তোমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় কিন্তু এগুলো নিয়ে, হ্যাঁ, নৃতাত্ত্বিক। তাহলে আমরা কি বললাম? গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে সাংসারিক ধর্ম। তাহলে দেখো, সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক? এদের ভাষার নাম মৈতেই, এরা মাতৃতান্ত্রিক, এদের কোনো বর্ণমালা বা লিপি নাই, আদাম এদের সংগঠন। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন এখানে এই প্রশ্নটা একটু ক্রিটিক্যালি করছে, মানে একটু ঘুরে পেয়েছে প্রশ্নটা করছে, একটু বোঝার চেষ্টা করেন। সাঁওতালদের ভাষার নাম মৈতই না, ঠিক আছে? এটা হবে না, একটু বুঝেন। এরা মাতৃতান্ত্রিক না, এরা হচ্ছে কোন তান্ত্রিক বলেন তো? পিতৃতান্ত্রিক। এরা কোন তান্ত্রিক? পিতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক কারা? মাতৃতান্ত্রিক হচ্ছে গারো আর খাসি, মানে গারো আর খাসি, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, মানে এদের হচ্ছে মাতৃবাস। বুঝতে পারছেন? আমরা বিয়ে করার পর মানে মেয়ের বাড়িতে থাকে, ছেলেরা বিয়ে করার পর মেয়ের বাড়িতে থাকে, এটা হচ্ছে মাতৃবাস। গারো আর খাসিয়াদের মধ্যে। আর আদাম এদের সংগঠন না। আদাম কাদের সংগঠন বলেন তো? আদাম হচ্ছে চাকমাদের সংগঠন, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেললাম। তাহলে আদাম হচ্ছে চাকমাদের সংগঠন। তাহলে এদের কোনো নিজস্ব বর্ণমালা বা লিপি নেই, এটা হচ্ছে সঠিক উত্তর। এদের কোনো নিজস্ব বর্ণমালা বা লিপি নেই, এরা বাংলা ভাষায় কথা বলে। সাঁওতালি ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। বুঝতে পারছেন? এরা হচ্ছে অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ক্লিয়ার হয়েছেন? 20 নাম্বার ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন কেন উত্তর হয়েছে ওটা? আচ্ছা, এবার দেখেন, সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? ঘরজামাই বলে না? ঘরজামাই কেউ রাখলো না রে। আচ্ছা, একটু খেয়াল করেন, সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে? মাঝি, ইতুত, মারাংবুড়ো, আদাম। কি বলা হয়? দেখেন, সাঁওতালরা নিজেদেরকে সান্তাল বলে পরিচয় দিতে ভালোবাসে। সাঁওতাল সমাজ জ্ঞাতিভিত্তিক, জ্ঞাতি মানে আত্মীয়তার ভিত্তিক, এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তারা 12টি গোত্রে বিভক্ত, যাকে পারিশ বলা হয়। কি গোত্র? তা কি বলা হয়? পারিশ বলা হয়, ঠিক আছে? গ্রাম পর্যায়ের নেতৃত্ব থাকে হচ্ছে মাঝি হারাম, জগমাঝি, পারানিক বা নাইকে প্রমুখ, এইগুলো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে গ্রাম পর্যায়ে নেতৃত্ব থাকে কি? মাঝি হারাম, জগমাঝি, পারানিক। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি মাঝি আছে। বুঝতে পারছেন? তাহলে কি হবে বলেন তো? সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়? মাঝি বলা হয়। আর আমরা নৌকা চালাই যারা, তাদেরকে মাঝি বলি। এই তো। কোনটি মণিপুরীদের ভাষা? দেখেন, মণিপুরীদের ভাষা কোনটি? আরাকান, মান্দি, মৈতৈ, অস্ট্রিক। মণিপুরীদের ভাষা। অস্ট্রিক কাদের ভাষা? সাঁওতালদের ভাষা, অস্ট্রো এশিয়াটিক ভাষার অন্তর্গত। আচিক খুশিক, গারোদের আচিক খুশিক বা মান্দি, এটা হচ্ছে গারোদের ভাষা। দেখেন, একটু খেয়াল করেন এখানে,
একটু খেয়াল করেন, একটু দেখেন, এই মান্দি ভাষা হচ্ছে গারোদের, আছে কুশিক বা মান্দি, এই অস্ট্রিক সাঁওতাল বলতে পারি আমরা, অস্ট্রেশিয়ান সাঁওতালদের ভাষা অন্তর্গত। মৈথি আরাকানি, এটা কার? আরাকান, আরাকান যারা আরাকান রাজ্যে বসবাস করে তাদের ভাষা হচ্ছে আরাকানি। আর মৈথি কাদের বলে? তো এই যে মণিপুরীদের ভাষা হচ্ছে মৈথই, বিষ্ণুপ্রিয়া ভাষা এবং মৈথই ভাষা, এটা হচ্ছে মণিপুরীদের, বুঝতে পারছেন? বিষ্ণুপ্রিয়া বা মৈথই ভাষা হচ্ছে কাদের? মণিপুরীদের। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? দেখেন, মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? আমরা জানি মণিপুরীরা মূলত কোথায় বসবাস করে বলেন তো? মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এগুলো জেলায় বসবাস করে। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এইগুলো জেলায় কিন্তু মণিপুরীরা বসবাস করে। তার মানে আপনারা বুঝতে পারছেন, তার মানে এখানে একটা অপশান আছে সিলেট। সিলেট বাদে কোথায় কোথায় বসবাস করে? মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ। এই প্রশ্নগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে দেয়, এই প্রশ্নগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে দেয়, মানে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়। অর্থাৎ তোমাদের এসএসসি শেষ হলেই তোমরা কিন্তু অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। বোঝা গেছে? তাহলে মনিরাপুরে কোথায় বসবাস করে? সিলেটে বসবাস করে। খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জি প্রধানকে কি বলে? তাহলে খাসিয়া, এবার আমরা খাসিয়াতে চলে আসছি। তাহলে খাসিয়ারা নৃগোষ্ঠীর পুঞ্জি প্রধান, পুঞ্জিটা কি? তাহলে দেখেন, খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে, ঠিক আছে? আমরা যে গ্রামকে গ্রাম বলি না, ওরা গ্রামকে পুঞ্জি বলে। এই পুঞ্জি প্রধানকে কি বলা হয়? রাজা, হেডম্যান, মন্ত্রী, কারবারি। একটু খেয়াল করেন, গ্রাম প্রধানকে তারা মন্ত্রী বলে, গ্রাম প্রধানকে কি বলে? মন্ত্রী বলে, ঠিক আছে? আর আমরা হেডম্যান কাদের বললাম? মজার প্রধান হচ্ছে হেডম্যান। আর আদাম বা পাড়ার প্রধান হচ্ছে কারবারি, এটা চাকমা সমাজে। আর খাসিয়ারা কি বলে বলেন তো? মন্ত্রী বলে, ঠিক আছে? খাসিয়ারা কি বলে বলেন তো? মন্ত্রী বলে। এরপর রাখাইন জনগোষ্ঠী নিম্নে কোন অঞ্চলে বসবাস করে? দেখেন, রাখাইন, রাখাইন কোথায় বসবাস করে? এই যে পটুয়াখালীতে। আমি কিন্তু একজন কমেন্ট করেছিল যে ভাই আমি পটুয়াখালী থেকে। এগুলো কি জিকেতে আসে নাকি আলাদা একটা গ্রুপই আসে ভাইয়া? এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে থেকে আসবে, হ্যাঁ, এগুলো সাধারণ জ্ঞানের মধ্যে থেকে আসবে। বোঝা গেছে রাজা সুলতানা? এগুলো সাধারণ জ্ঞানের মধ্যে থেকে আসবে। তোমরা চাইলে সাধারণ জ্ঞানের বই টুকটাক করে পড়তে পারো এখন থেকেই, এটা একটা ভালো দিক। যারা ইন্টারমিডিয়েটে সিরিয়াস থাকে, যাদের মধ্যে সিরিয়াসনেস থাকে, যারা এখন থেকে হালকা পাতলা পড়াশোনা করে বা ওই টাইপেরই পড়াশোনা করে, যেমন এই জিনিসগুলো তুমি মাথায় রাখো, তাহলে তোমার কিন্তু 60% কভার হয়ে যাবে তখনকার সিলেবাস। কারণ ঘুরে ফিরে তো পরীক্ষা এগুলোই দিবে, তোমাদের 50% সিলেবাস কিন্তু ইন্টারমিডিয়েটেই থাকবে, বাকি 50% বাইরে থেকে পড়তে হয় তখন আলাদা আলাদা বই থেকে। সো তোমরা এটাকে ফোকাস করো এবং এই অনুযায়ী যে টপিক আছে তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারো, তাহলে এটা ভালো লাগবে। তো রাখাইন কোথায়? পটুয়াখালীতে, ঠিক আছে? রাখাইনটা কোথায় বাস করে? পটুয়াখালীতে। যেখানে কি বলেন তো, এই যে এবার হচ্ছে সাংসারিক বলতে কি বোঝায়? ঐতিহ্যবাহী ধর্ম, বিশেষ ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক আদর্শ না। ঐতিহ্যবাহী ধর্ম, সাংসারিক মানে হচ্ছে ঐতিহ্যবাহী একটা ধর্ম, একটা বিশেষ ধর্মীয় বিশ্বাস, এটা কোনো রাজনৈতিক আদর্শ নয়, ঠিক আছে? আমার উত্তর হচ্ছে কি ক। বুঝতে পারছেন? 26-এর উত্তর হচ্ছে কি ক। সাংসারিক বলতে কি বোঝায়? এটা তো আমরা পড়ে ফেলছি। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। রুমি পাহাড়ি এলাকায় একটি জনগোষ্ঠীর সাথে বসবাস করে, তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করে, সেখানকার সার্কেল প্রধান রাজার সাথে সে দেখা করে কিছু তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে রুমি তার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে। এখন বিশেষ উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে? দেখেন, সার্কেল কোথায় আছে বলেন তো? এই যে সার্কেল প্রধান কিন্তু চাকমার মধ্যে আছে। সার্কেল বলা হয় কাদেরকে? ওই যে সার্কেল প্রধান কিন্তু চাকমাদের মধ্যে আছে, তার মানে এটা কিন্তু উত্তর কি চাকমা। বুঝতে পারছেন? সার্কেল প্রধান কি চাকমাদের মধ্যে আছে। এরপর রুমির কর্মকাণ্ড সমাজ জীবনে পাঠের পর্যন্ত কী নির্দেশ করবে? নৃগোষ্ঠীদের বিচ্যুতি সম্পর্কে জানা যায়, সামাজিক পরিবর্তন অনুধাবন করা যায়, নৃগোষ্ঠীদের সামাজিক জীবন সম্পর্কে জানা যায়। কিন্তু যখন তুমি বিভিন্ন কালচার ভ্রমণ করবে, বিভিন্ন এলাকায় যাবে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম যাবে, তখন ওদের সংস্কৃতি সম্পর্কে তুমি যে কোনো তথ্য সংগ্রহ করলে তুমি কী করবে? এদের সামাজিক জীবন সম্পর্কে তুমি জানতে পারবে। তার মানে এটার উত্তর হচ্ছে খ। এরপর হচ্ছে দেখেন, মিজু এমন একটি সমাজে বসবাস করে যেখানে বিবাহের পর পুরুষেরা কনের মা বাবার বাড়িতে বসবাস করে। এই যে একটু বললাম, মানে ঘর জামাই যাক বলা হয়, ঠিক আছে? বিবাহের পর পুরুষেরা মেয়ের বাবা মার বাড়িতে বসবাস করে। সম্পত্তির উত্তরাধিকার মাতা থেকে কন্যাতে বর্তায়, অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকার মায়েরা পাওয়ার পর বাপেরা পায় না, পাবে কে? সন্তানরাও পাবে না, পাবে কে? কন্যা। তাহলে এটা হচ্ছে কাদের মধ্যে? দেখেন তো, আমরা বলছিলাম দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, মনে আছে? মাতৃতান্ত্রিক কীভাবে মনে রাখবেন? মনে রাখবেন যে যেমন দেখেন, এই যে গরু খাসি কারা পালন করে বলেন তো? বেশিরভাগ কারা গরু খাসি দেখাশোনা করে? কারা? মায়েরা দেখাশোনা করে না?
গরু খাসি দেখাশোনা কিন্তু মায়েরাই করে। মনে রাখবেন, গরু খাসির সাথে মিলে একটু পড়বেন, এটা আমি ছোট করছি না। গারো খাসি এটা হচ্ছে মাতৃতান্ত্রিক, কি বললাম? গারো খাসি এটা হচ্ছে কি তান্ত্রিক? মাতৃতান্ত্রিক। তাহলে গারোদের এটা হচ্ছে কাদের হবে? গারোদের হবে, বুঝতে পারছেন? তাহলে 29-এর ক, রুনা আক্তার 29-এর ক, তাসনিম লামিয়া 29-এর এ, সাবিয়া ইসলাম 29-এর, শোভনা সিদ্ধ বলছে 29-এর ক। যারা সঠিক উত্তর করছে সবাইকে ধন্যবাদ। এর বলছে উক্ত নিগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হলো মাতৃসূত্র পরিব্যবস্থা। দেখেন, পিতৃসূত্র পরিবার একটা যদি না হয় বাকিটা আমি অ্যান্স করতে পারছি এমনিতেই। কারণ দেখেন, আমরা জানি এটা মাতৃসূত্র পরিবার, তাহলে পিতৃসূত্র পরিবার হবে না, তার মানে 2 নম্বরটা বাদ। তাহলে একটা না হলে তো আমরা এমনিতে অ্যান্স করতে পারছি, এটা ইজি প্রশ্ন। তাহলে 1 আর 3 হবে, বুঝতে পারছেন? এই যে বিবাহ ব্যবস্থা একটু দেখেন, বিবাহ রীতি, যুগল বিবাহ, প্যারালাল কাজিন বিবাহ, যেটা আমরা প্যারালাল বিষম কাজিন, প্যারালাল কাজিন, এটা কিন্তু আমি পড়াচ্ছি আপনাদের, ঠিক আছে? ক্রস কাজিন, যে ক্রস কাজিন বিবাহ অনুমোদিত আছে কিন্তু প্যারালাল কাজিন নাই। এরপর সাঁওতাল নিগোষ্ঠীর বাসস্থান কোন অঞ্চলে বলেন তো? একটা হচ্ছে বরিশাল, ফরিদপুর, রাজশাহী, পটুয়াখালী। এটা অপশানে নাই, একটু বলেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে 3 নাম্বার মনে করেন। তাহলে সাঁওতালদের নিগোষ্ঠীর বাসস্থান কোথায়? মনে রাখবেন, সাঁওতালরা মানে উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি সমতলে বাস করে সাঁওতাল, ঠিক আছে? উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি সমতলে বাস করে কোথায়? সাঁওতালরা। এখন বলি সমতল, এবং সমতল বলতে কোনগুলো বোঝায়? উত্তরবঙ্গকে মনে রাখবেন। উত্তরবঙ্গ কোনগুলো? রংপুর, দিনাজপুর, তারপরে আপনার বগুড়া, এগুলো হচ্ছে উত্তরবঙ্গ। রাজশাহী, এগুলো হচ্ছে উত্তরবঙ্গ, বুঝতে পারছেন? এইগুলোতে সাঁওতালদের বসবাস বেশি, তার মানে এটা হচ্ছে কি? রাজশাহী হবে, ঠিক আছে? তাহলে এগুলোতে, তাহলে এই অঞ্চলগুলোতে কিন্তু সাঁওতালদের বসবাস বেশি, বুঝতে পারছেন? এই যে দেখেন, আমি বলে দিচ্ছি, যেমন দেখেন, এই যে নওগাঁ, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, নাটোর, মানে উত্তরবঙ্গকে বলা হয়, ঠিক আছে? এবং হচ্ছে সাঁওতালরা নিজেদের কি নামে পরিচিত দিতে ভালোবাসে? সাঁওতালরা নিজেদের সান্তাল নামে পরিচিত। সান্তাল, এটা হচ্ছে, এটা হবে, ঠিক আছে? সান্তাল, এরা নিজেদেরকে সান্তাল নামে পরিচয় দিতে ভালোবাসে। এরপর বলছে উদ্দীপকটি পরে প্রশ্ন উত্তর দাও। অমিত দ্রং একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বাসিন্দা। অমিত দ্রং, তারা ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে। এদের ধর্মের নাম হচ্ছে সাংসারিক। আমরা কিন্তু বলে ফেলছি সাংসারিক কারা? সাংসারিক কাদের ধর্ম বলেন তো? সাংসারিক হচ্ছে গারোদের ধর্ম, ঠিক আছে? তাদের প্রধান দেবতার নাম হচ্ছে তাতারা রাবুগা। সাংসারিক কিন্তু কাদের ধর্ম বলেন তো? গারোদের ধর্ম, বুঝতে পারছেন? এদের পরিবার ব্যবস্থা হচ্ছে মাতৃসূত্র, এরা সম্পত্তি পায় হচ্ছে মেয়ে, আর বসবাস হচ্ছে মাতৃবাস। উক্ত নিগোষ্ঠীর ক্ষেত্রে বলা যায় এরা মাতৃতান্ত্রিক, এদের সকলের সম্পত্তি সমান অধিকার, এদের ভাষার নাম মান্দি। না, এরা হচ্ছে 1 আর 3 হবে, বুঝতে পারছেন? এদের ভাষার নাম আচিক খুশিক বা মান্দি। তাহলে গারোদের ভাষার নাম কি বললাম? আচিক খুশিক বা মান্দি ভাষায় কথা বলে এরা। তাহলে এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার এবং এদের ভাষার নাম মান্দি। আর এদের সম্পত্তি পায় শুধু হচ্ছে কন্যা, অর্থাৎ পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা, মানে ছোট কন্যাটা ওই সম্পত্তি অধিকার ভোগ করে সমস্ত সম্পত্তির। এরপর দেখেন, এরপর কি বলছে একটু খেয়াল করেন। এইবার আসছি আমরা পঞ্চম অধ্যায়, অর্থাৎ সর্বশেষ অধ্যায় আজকের আমাদের। হ্যাঁ, আজকের আমাদের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়টা ক্লাস করলে কিন্তু আমরা মানে আমাদের অধ্যায়টা শেষ। স্যার এটা কিসের ক্লাস হচ্ছে বুঝতে পারি না জানতে পারি। একজন লিখছে গণিত ক্লাস হচ্ছে। না, গণিত না, ম্যাথ ক্লাস হচ্ছে। তাহলে দেখো কি বলছে, দ্বিজাতি তত্ত্বের মূলভাব কি? দ্বিজাতি তত্ত্বের মূলভাব কি বলেন তো? হিন্দু ও মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হবে, হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সব জাতির জন্য ভিন্ন ভিন্ন রাষ্ট্র হবে, সব জাতির জন্য একটি রাষ্ট্র হবে। তাহলে দ্বিজাতি তত্ত্ব মানে কি বলেন তো? দ্বিজাতি মানে কি? 2টা জাতি। দ্বি মানে 2, জাতি মানে 2টা জাতি, আলাদা জাতি। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে হিন্দু মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, বুঝতে পারছেন? দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন। আজকে কিন্তু আমি এই অধ্যায় ক্লাস নিয়েছি তোমাদের। আজকে কিন্তু আমি তোমাদের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বেসিক টু অ্যাডভান্সে, অর্থাৎ 5.0 কোর্সে তোমাদের কিন্তু আমি এই অধ্যায়ের ক্লাস করাইছি। এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের উপকার হবে। আর আরেকটা কথা বলছি, যারা এইভাবে 4.0 কোর্সে যুক্ত হওনি, তারা আমি বলবো তোমাদের জন্য একটা বেস্ট ক্লাস মানে কোর্স হতে যাচ্ছে, বা তোমাদের জন্য একটা বেস্ট ধামাকা একটা ক্লাস পেতে যাচ্ছ। তোমরা এই ক্লাসের সাজেশন পাবে, ঠিক আছে?
প্রতিদিন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। মানে তুমি চাইলে অনেক অনেক পরীক্ষা দিতে পারো। একদিনে তুমি মনে করো আমি 100টা পরীক্ষা দেবো, 100 বার পরীক্ষা দেবো, তুমি তাও দিতে পারবে। বোঝা গেছে আমার কথা? এরপর আসি কোনটি ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ করে। দেখেন ভাষা আন্দোলনের গুরুত্ব কোনটি? পাকিস্তান এলিটের উদ্ভব, ধর্মভিত্তিক রাজনীতির, নারীদের প্রগতিশীল করা, দেশ বিভাগের তাৎপর্য প্রতিষ্ঠা করা। তাহলে ভাষা আন্দোলনের ফলে দেখেন ভাষা আন্দোলন শুধুমাত্র ছেলেরা আন্দোলন করেনি, এই ভাষা আন্দোলনের সময় কিন্তু নারীরাও অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ হচ্ছে নারীদের প্রগতিশীল করা, নারীদের প্রগতিশীল করা হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব। এরপর হচ্ছে অপারেশন সার্চলাইট কি? দেখেন 17 নম্বর একটু বুঝেন অপারেশন সার্চলাইট কি বলেন তো? এটা আপনারা জানেন অপারেশন সার্চলাইটটা কি? অপারেশন সার্চলাইট হচ্ছে নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপর হামলা করা হয় এই দিনে। অপারেশন সার্চলাইটের নকশা করেন হচ্ছে রাফরমান আলী, টিক্কা খান। ঠিক আছে, এরা কিন্তু অপারেশন সার্চলাইটের নকশা করেন। এই নকশা করার দিনে 1971 সালে 25 মার্চ রাতে তারা পিলখানা হত্যা, রাজারবাগ হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড চালায়, ধ্বংসযোগ্য হত্যাকাণ্ড চালায়। বুঝতে পারছেন? এই হত্যাকাণ্ড কিন্তু বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি অধ্যায় নামে একটা পরিচিত। বোঝা গেছে? এই 1971 সালে 25 মার্চে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয় বলা যায়, মানে শুরু হয়ে যায়। এটা একটা কালো অধ্যায়, এটা আমরা জানি। তাহলে এরপর বলছে 6 দফাকে কেন বাঙালি মুক্তি সনদ বলা হয়? প্রশ্নটা আগে দেখেন, নিচের প্রশ্নটা একটু দেখেন যে 6 দফাকে কেন বাঙালি মুক্তি সনদ বলা হয়। শেষে অপশন আছে 6 দফাকে কেন বাঙালি মুক্তি সনদ বলা হয়, একটু খেয়াল করেন তো। বঙ্গবন্ধু কর্তৃক আমাদের বাঁচার দাবি আখ্যায়িত করার কারণে, না আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল বলে, বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষণা করা হয় বলে, না 6 দফার প্রতি বাংলাদেশ স্বতঃস্ফূর্ত জনসমর্থনের কারণে। তাহলে দেখেন 6 দফা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে মানে বাঙালির মুক্তি সনদ বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে আঞ্চলিক, প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক, ঠিক আছে, আঞ্চলিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক মুক্তির দিক নির্দেশনা পাওয়া যায় এই 6 দফাতে, তাই জন্য একে বাঙালি মুক্তি সনদ বলা হয়। তার মানে এটা উত্তর হবে হচ্ছে খ। এবার আসি এই 6 দফার উত্থাপক হচ্ছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষক। এটা 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে একটা বিরোধী দলীয় নেতাদের সম্মেলন এটা কিন্তু অনুষ্ঠিত হয়। 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ঠিক আছে, ম্যাগনা কার্টা সনদও বলা যেতে পারে। এরপর 6 দফা কে উত্থাপন করেন? দেখেন আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। 6 দফা কে উত্থাপন করেন? দেখেন 6 দফা কে উত্থাপন, 6 দফা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার হচ্ছে 1969 সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য কী ছিল? দেখেন 1969 সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য কী ছিল? সামরিক আমলাতন্ত্র মেনে নেয়া। এরপর বলছে এরপর কি বলছে দেখেন তো, বিরাজমান বৈষম্য দূরীকরণ, সামরিক আইনে বাস্তবায়ন, না স্বায়ত্তশাসন মেনে না নেয়া। দেখেন গণঅভ্যুত্থানের লক্ষ্য কি? মানুষ অভ্যুত্থান হয় কি জন্য? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, তাই না? যেমন জুলাই বিপ্লব হলো বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে সব অভ্যুত্থানে কিন্তু বৈষম্যের প্রেক্ষিতেই হয়। তার মানে এটা হচ্ছে বিরাজমান বৈষম্য দূর করার জন্য গণঅভ্যুত্থানটা হয়েছিল। গণঅভ্যুত্থান কখন হয়? 1969 সালে। এই গণঅভ্যুত্থানের ফলে কি হয় একটু দেখেন। 1969 সালে যখন গণঅভ্যুত্থান হয়, এই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হয় কিন্তু মনু মিয়া। ঠিক আছে, তারপর 20 জানুয়ারি শহীদ হয় আসাদ। শহীদ হয় কে? আসাদ। এই আসাদ শহীদ হওয়ার পর আন্দোলনটা আরও বেগবান হয়ে যায়। এই শহীদ আসাদকে নিয়ে শামসুর রহমানের একটা কবিতা আছে আসাদের ষাট, এবং আনিসুল হকের একটা উপন্যাস আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটা মা। এখানে কিন্তু আসাদকে তুলে ধরা হয়েছে। এরপর আমরা যদি দেখি যে এই আসাদকে নিয়ে তারা কিন্তু মিছিল করে, লাশটাকে কাঁধে নিয়ে তারা কিন্তু মিছিল করে। বুঝতে পারছেন? তারপরে কি হলো, 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হলো, এবং 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয়। তারপর কিন্তু আন্দোলনটা আমরা জানি। এই আন্দোলনের প্রেক্ষিতে কি হয়? আইয়ুব খানের পতন হয়। কার পতন হয় বলেন তো? আইয়ুব খানের পতন হয়। বুঝতে পারছেন? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এই 11 দফা কেন? এই ছাত্র সমাজের 11 দফা পেশ করে কিন্তু 1969 সালে 11 দফা, কারণ আগেকার 6 দফার সাথে আরও কিছু দফা মিলে তারা 11 দফা পেশ করে। তাহলে আইয়ুব খানের পতন কখন ঘটেছে? 1969 সালে। এটা কিন্তু আমরা জানি যে আইয়ুব খানের পতন হয়েছে 1969 সালে। এ বলছে কত সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়? এটা 1969 সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়। বুঝতে পারছেন? কয়েকটা সাল আমি বলি, কয়েকটা সাল একটু মনে রাখবেন। দেখেন 1947 সালে 1 সেপ্টেম্বর 1947 সালে 1 সেপ্টেম্বর ভাষা আন্দোলন ভিত্তিক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে তমুদ্দিন মজলিস। এর অধ্যাপক ছিলেন অধ্যাপক আবুল কাসেম, পদার্থবিজ্ঞান অধ্যাপক ছিলেন।
ঠিক আছে। এরপর 1948 সালে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1952 সালে 31 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের দাবিতে ছাত্র সমাজ বিক্ষোভ করলে সেই দিন রফিক, বরকত, সালাম, জব্বর সহ আরও অনেকে শহীদ হয়। প্রথম শহীদ হচ্ছে রফিক এবং 1952 সালে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা স্বীকৃতি হয়। এবং 1956 সালে পাকিস্তানে প্রথম সংবিধান প্রণয়ন হয় এবং এই সংবিধানে কি করা হয় বলেন তো? সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি হয়। 1962 সালে শিক্ষা আন্দোলন হয়। 1966 সালে 6 দফা আন্দোলন। 1969 সালে 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা। 1954 যুক্তফ্রন্ট নির্বাচন। 1969 গণ অভ্যুত্থান। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন এবং 1971 সালের 25 মার্চ যে কালোরাত্রির মাধ্যমে যুদ্ধ শুরু হয় এবং 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ। বুঝতে পারছেন? এরপর দেখেন কোনটি 70 নির্বাচনের গুরুত্ব। 70 নির্বাচনের গুরুত্ব কি? পশ্চিম পাকিস্তানের প্রতি সমর্থন, পাকিস্তানের অখণ্ডতা মেনে না, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। দেখেন জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে রাষ্ট্র যে চিন্তা ভাবনা বর্তমান রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন সেটা সবাই মিলে যখন মানসিকতা এক হবে, সবার মন মানসিকতা যখন এক হবে তখন তাকে কিন্তু জাতীয়তাবাদ বলা হয়। এটা হচ্ছে বাঙালির জাতীয়তাবাদ। তখন সবাই নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে শুরু করে আর তখনই বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। 70 নির্বাচনে যখন নির্বাচিত হওয়ার পরে যখন বঙ্গবন্ধু সরকারকে ক্ষমতায় বসতে দেওয়া হলো না তখনই কিন্তু যুদ্ধের সূচনা হতে শুরু করলো। তমুদ্দিন মজলিসের নেতা কে ছিলেন? অধ্যাপক আবুল কাসেম এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। 1970 সালে সাধারণ নির্বাচন কত তারিখে? দেখেন 1970 সালে সাধারণ নির্বাচন 5 অক্টোবর হওয়ার কথা ছিল। ইয়াহিয়া খান বিরোধী দলের সবার চাপে পড়ে, সব নেতাদের চাপে পড়ে 5 অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না হয়ে সেটা হয় 7 ডিসেম্বর হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন হয় এবং 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়। তার মানে এখানে একটা অপশন আছে 7 ডিসেম্বর, তার মানে উত্তর হবে 7 ডিসেম্বর। বুঝতে পারছেন? আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। দেখেন ইয়াহিয়া খান 1970 সালে 5 অক্টোবর সাধারণ নির্বাচনের ঘোষণা দেন, তবে 7 ডিসেম্বর 1970 জাতীয় নির্বাচন হয় এবং 17 ডিসেম্বর প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর হচ্ছে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? প্রাদেশিক পরিষদে, বুঝতে পারছেন? প্রাদেশিক পরিষদে কত? দেখেন জাতীয় পরিষদে আসন লাভ করে 169টার মধ্যে 167টি আসন লাভ করে এবং প্রাদেশিক পরিষদে 300টি আসনের মধ্যে 288 আসন লাভ করে। কতটি বলেন তো? 300-র মধ্যে 288 আসন লাভ করে। একটু খেয়াল করেন, এই যে দেখেন 169-এর মধ্যে 167টি আসন লাভ করে এবং 300টি আসনের মধ্যে 288 আসন লাভ করে। এখানে কিন্তু আসন বিন্যাস দিয়ে দিচ্ছি আমি। বুঝতে পারছেন? এরপর দেখেন 1970 সাল নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের কতটি আসন ছিল? তাহলে পূর্ব পাকিস্তানের কতটি আসন ছিল? এই যে দেখেন 167টি আসন ছিল। বুঝতে পারছেন? এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? এটা আপনারা সবাই জানেন যে 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমানে টুঙ্গিপাড়া একটা জেলা হয়ে গেছে। তো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রে কী ছিল? দেখেন প্রাদেশিক ব্যয়, শিল্পায়ন, কৃষি উন্নয়ন, বৈষম্য সব ক্ষেত্রে ছিল। সামরিক বৈষম্য, তারা পশ্চিম পাকিস্তানের লোক নিত। প্রশাসনিক বড় বড় যত পদ আছে সবগুলো কিন্তু পশ্চিম পাকিস্তান নিত। বোঝা গেছে? তার মানে এটা কিন্তু কি হবে? সবগুলোই হবে 27 নম্বর। আচ্ছা 28 নম্বর দেখি বাংলার জাতীয়বাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা কি? ভাষা আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাঙালি বাঁচার দাবি 6 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। হ্যাঁ, দ্বিজাতি তত্ত্বের আন্দোলনের নেতৃত্বে না, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। সো এটা হবে না, উত্তর হবে হচ্ছে ক। 28 উত্তর কি হবে বলেন তো? ক নাম্বার হবে। হ্যাঁ, এরপর আসি। দেখেন আমরা আগে উদ্দীপকটা পড়ি। ভাষার দাবিতে সংগ্রাম। ভাষার দাবিতে সংগ্রাম হচ্ছে 1952 সাল। এটা একটু খেয়াল করেন। আমরা আগে এই উদ্দীপকটা বুঝি। তাহলে কি বলছে দেখেন তো? প্রথম ঘটনা এক দেখেন ঘটনা 1 বলছে ভাষার দাবিতে সংগ্রাম, তার মানে এটা হচ্ছে 1952 সাল। এরপর ঘটনা 2 হচ্ছে নির্বাচন। হ্যাঁ 10 মিনিটই লাগবে, 5 মিনিট লাগবে, থামেন একবারে যাই। এরপর হচ্ছে ঘটনা 2 হচ্ছে নির্বাচন। নির্বাচন কত সালে? 1954 নির্বাচন। বুঝতে পারছেন? কত সালে নির্বাচন? 1954 নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন। 6 দফা দাবি সম্পর্ক কত সালে? 1966 সালে 6 দফা দাবি। এরপর তীব্র আন্দোলন কখন হয় বলেন তো? 1969 সালে গণ অভ্যুত্থানে যে তীব্র আন্দোলন।
এরপর নির্বাচন কত সালে নির্বাচন? 1970 সালে নির্বাচন। এরপর মুক্তিযুদ্ধ 1971, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার আসি উদ্দীপকের ঘটনাসমূহ কি নির্দেশ করে? সামরিক শাসনের প্রয়োজনীয়তা, পাকিস্তানিদের শাসন শোষণ, বাঙাল জাতীয়তাবাদের বিকাশ, নির্বাচনের প্রয়োজনীয়তা। পাকিস্তানিদের শাসন শোষণ, তার মানে পাকিস্তানরা শাসন করছে আর আমরা খালি আন্দোলন করে গেছি, বুঝতে পারছেন? এবং বাঙাল জাতীয়তাবাদের বিকাশও ঘটছে। এরপর আসি এরপর দেখেন, এরপর কি বললাম, এরপর আমরা একটু খেয়াল করি যে এরপর বলছে ঘটনা 1 থেকে 6 আন্দোলন আলোকে কোনটি সঠিক? দেখেন, আমরা ঘটনা 1 পাইছি কি 52 ভাষা আন্দোলন, এবং ঘটনা 6 পাইছি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ, মানে মহান বিজয় আর কি। তাহলে ঘটনা 5 সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটায় না, ঘটায় না। ঘটনা 2 মহান মুক্তিযুদ্ধের প্রেরণার দিন, না, ঘটনা 2 মহান মুক্তিযুদ্ধের প্রেরণার দিন ছিল না। এরপর ঘটনা 1 হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা, হ্যাঁ, মূলত সর্বশেষ ঘটনা হচ্ছে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের প্রথম মূলত সূচনা হয়ে যায় 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, তার মানে গ নম্বরটা সঠিক, বুঝতে পারছেন? এরপর একটু খেয়াল করেন, এরপর প্রশ্ন কি আছে? ক অঞ্চলটি খ অঞ্চলের শাসকদের অত্যাচারে অতিষ্ঠ, শাসকরা ক অঞ্চলের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়, এতে মানুষ বিদ্রোহ করে, এই আন্দোলনের পরবর্তী ক অঞ্চল স্বাধীনতা পথ প্রশস্ত করে। তার মানে ক অঞ্চল হচ্ছে পূর্ব পাকিস্তান আর খ অঞ্চল হচ্ছে কি পশ্চিম পাকিস্তান। এরা কত সালে স্বাধীনতা লাভ করে পাকিস্তান? 1947 সালের। তার উদ্দীপকের ঘটনা বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার? এটা হচ্ছে ভাষা আন্দোলন, বুঝতে পারছেন? ভাষাকে কেড়ে নিতে, কারণ কি দেখেন একটু খেয়াল করেন, মানে আপনার আমি বলি যে বাঙালি ভাষা 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, আর 3.27 মানুষ, মানে 3.27% মানুষ হচ্ছে উর্দু ভাষায় কথা বলতো। কিন্তু এই 56%কে বাদ দিয়ে তারা এই ভাষাটাকে কি করতে চায়? প্রতিষ্ঠানের রূপ দিতে চায়, ঠিক আছে, প্রতিষ্ঠানিক রূপ দিতে চায় এই 3.27। তাই এই ভাষার প্রেক্ষিতে সবাই বিক্ষোভ করে, আন্দোলন হয়, তারপর এই প্রেক্ষিতে ভাষা আন্দোলনের সূচনা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আর খুব প্রশ্ন নাই, খুব একটা তেমন প্রশ্ন নাই, আমরা একটু দেখি। উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায়, মানুষের শোষণ নিপীড়নের কথা ফুটে উঠছে, শুধুমাত্র সামাজিক ইতিহাস ফুটে উঠছে। নিচে কোনটি সঠিক? তার নিচে সঠিক হচ্ছে ক, শুধুমাত্র সামাজিক ইতিহাস ফুটে উঠে, শোষণের বঞ্চনার ইতিহাসও ফুটে উঠেছে। এরপর আমরা একটু দেখি যে শাসকদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাটি জনগণ একসময় ঐক্যবদ্ধ 6টি দাবি উত্থাপন করে। তাহলে এই 6টি দাবি মানে আমরা জানি 6টা দাবা মানে 1966 সালের 6 দফা দাবি। 6টি দাবি মানে কি বলেন তো? 1966 সালের 6 দফা দাবি, বুঝতে পারছেন? এরপর উদ্দীপকের পর্যন্ত ঘটনা কি করে? বাংলাদেশের স্বাধীনতার পটভূমি বলা যায়, সেই সময় নেতৃত্বের কার্যকারিতা, আন্দোলন এবং নির্বাচনের সম্পর্ক আছে। এরপর একটু খেয়াল করেন যে ধর্মীয় সংখ্যাধিক্যের ভিত্তিতে গঠিত 2টি অঞ্চল, কমলগঞ্জ ও শিবপুরের মধ্যে 200 কিলোমিটার ভৌগোলিক ব্যবধান। কমলগঞ্জ অঞ্চলের মানুষ শিবপুর অঞ্চলের, তার মানে শাসকদের অত্যাচার অতিষ্ঠ, শিবপুরের মানুষেরা কমলগঞ্জের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়। মুখের ভাষা কেড়ে নেওয়া মানে ভাষা আন্দোলন, মনে রাখবেন। মুখের ভাষা কেড়ে নিলে সেটা ভাষা আন্দোলন, এই সেমভাবে এটার উত্তর করে নেবেন। এরপর জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? দেখেন, জাতীয়তাবাদ বলতে বোঝায় প্রতিবাদ বা বিদ্রোহ, সংগ্রাম, না মানসিক চেতনা বা অনুভূতি। জাতীয়বাদ মানে হচ্ছে একই মানসিক চেতনা বা অনুভূতি বলা যায়, ঠিক আছে? অপারেশন সার্চলাইট কবে শুরু হয়? অপারেশন সার্চলাইট 1971 সালে 25 মার্চ রাত্রে শুরু হয়। তাহলে অপারেশন সার্চলাইট কবে শুরু হয়? 1971 সালে 25 মার্চ রাত্রে। আচ্ছা, আমাদের কিন্তু আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকের যে ক্লাসটা করলাম, আমি বলি তোমরা খালি এই এমসিকিউগুলো পড়ে যাবে, বারবার পড়বে এবং এই এমসিকিউগুলোর ব্যাখ্যাগুলো পড়বে, ঠিক আছে? এমসিকিউ পড়বে এবং এমসিকিউর ব্যাখ্যা পড়বে। এবং আমি যে ক্লাসটা করালাম, আমি তো অলরেডি 2x স্পিডে ক্লাস করাই দিছি। তোমরা অন্তত সমাজবিজ্ঞান পরীক্ষা দেওয়ার আগে এমসিকিউর জন্য তোমরা এই কনক ভাইয়ার তোমরা এটা আরও স্পিড বাড়াই দিবে, দিয়ে ক্লাস করবে, ঠিক আছে? ক্লাস করে খালি আমার যে তথ্যগুলো দিছি, এই তথ্যগুলো খালি পড়ে যাবে, বোঝা গেছে? আমি যে তথ্যগুলো দিচ্ছি তুমি এই তথ্যগুলো খালি মাথায় নিয়ে যাবে, দেখবে পরীক্ষার হলে মনে হবে যে কনক ভাইয়া মনে কোশ্চেন করছে। বোঝা গেছে আমার কথা? তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। অনেক রাত ধরে যারা ক্লাস করতেছো সবাইকে ধন্যবাদ, তোমাদের সফলতা কামনা করি। এবং আমরা এর পরবর্তীতে সমাজবিজ্ঞানের 2য় পত্রের 2য় অংশে ক্লাস করব, বোঝা গেছে? আর আরেকটা কথা বলি, যারা বেসিক টু অ্যাডভান্সে ক্লাস করতেছো তোমরা কিন্তু এখান থেকে এমসিকিউগুলো সলভ করতে পারো।
তো সবাই আজকে ক্লাসে ফিডব্যাক চাই আমি, বোঝা গেছে? রাত 10টায় আমি ক্লাস নিচ্ছি, এখন পর্যন্ত আমি না খেয়ে ক্লাস নিচ্ছি তোমাদের সামনে। সো ক্লাসে ফিডব্যাক দিবা, ভালো হোক খারাপ হোক। আমার যদি কোনো ল্যাকিং থাকে বা আমার যদি কোনো সমস্যা থাকে বা আমার কোনো কথা যদি তোমরা বুঝতে না পারো, তুমি তুলে ধরবে, ঠিক আছে? যে আস্তে আস্তে আমরা সংশোধন করব। বোঝা গেছে আমার কথা? ভালো হোক খারাপ হোক, আমি অন্তত চাই যে তোমরা কতজন ক্লাস করতেছো? 38 জন ক্লাস করতেছো। আমি চাই সর্বনিম্ন 20 দিন হলেও তোমরা একটা করে অন্তত পোস্ট করো যে না এই ক্লাসটা এমন হয়েছে। যদি কোনো খারাপ দিক থাকে সেটাও তুলে ধরবে, সেটা আমি আস্তে আস্তে তোমাদের শুধরে নেব। বোঝা গেছে? তো সবার প্রতি আমিও কৃতজ্ঞ থাকবো। তোমরা আমি যে ক্লাসটা করালাম এটার প্রতি তোমরাও কৃতজ্ঞতা প্রকাশ করো। সবাই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে কিন্তু একটা সুন্দর মানুষ সমাজ গড়ে তোলা যায়। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।